আসসালামু আলাইকুম। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে পরিবেশ রসায়ন এবং গুণগত রসায়ন থেকে যেসব কোশ্চেনগুলো আসছে ওগুলো সলভ করব। যে বিশ্ববিদ্যালয়ে এই দুটো চ্যাপ্টার থেকে কোন ধরনের ক্লাস হয়, মানে কোন ধরনের কোশ্চেন হয়, ওই কোশ্চেনগুলো সলভ করব, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক কিছু সহায়ক হবে। সো আমরা একটা একটা করে শুরু করি। তো দেখো, আজকে আমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্র প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, যেটা তোমরা জানো। সো ফার্স্ট অফ অল আমরা পরিবেশ রসায়ন দিয়ে শুরু করব। পরিবেশ রসায়ন দিয়ে শুরু করার ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখো 2023-24 সেশনে কোন কোশ্চেনটা আসছে আমরা যদি একটু দেখি। ওকে, দেখো এখানে আসছে যে কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়। কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? এখানে আমাদের অপশন কি কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে, সিএফসি আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, ইউভি রেডিয়েশন আছে। এখন এখানে যদি তুমি চিন্তা করো যে কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়, তাহলে কিন্তু অ্যান্সার হয় কার্বন ডাইঅক্সাইড। কিভাবে কার্বন ডাইঅক্সাইড হয়? কারণ সিএফসি এখান থেকে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড এখান থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে, ইউভি রেডিয়েশনের কারণেও কিন্তু ওজোন স্তর ক্ষয় হয়। শুধুমাত্র কার্বন মনোক্সাইড, যেটা একটা দূষক, বাট এটা কি ওজোন স্তর ক্ষয় করতে পারে না। সেকেন্ড যদি আমরা দেখি যে নিচে কোনটির ব্যাপন সর্বাধিক, এখানে কি কি দেওয়া আছে? 5 ডিগ্রি সেন্টিগ্রেড কার্বন মনোক্সাইড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড কার্বন মনোক্সাইড, মানে চারটা অপশন দেওয়া আছে। এখন ব্যাপনের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে R is proportional to 1/√m। তার মানে যার পারমাণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। কার্বন মনোক্সাইড, তুমি যদি CO এর কথা চিন্তা করো, এর পারমাণবিক ভর কত বলো তো? 12, আর অক্সিজেন 16। সো 12 আর 16 তুমি যোগ করো, তাহলে 8 আর 2 28 হয়। সো এটা পারমাণবিক ভর 28। আর নিয়নের পারমাণবিক ভর কত? নিয়নের পারমাণবিক ভর অ্যারাউন্ড 20। সো এটা 28, আর নিয়নের ক্ষেত্রে তার পারমাণবিক ভর হয় মাত্র 20। সো এখানে যদি তুমি চিন্তা করো, তাহলে ব্যাপন হারের সূত্র মতো দেখো প্রথম দুটো অপশন কিন্তু অলরেডি বাদ, কারণ তার কি পারমাণবিক ভর বেশি, সো তার ব্যাপন হার অলওয়েজ কম হবে। আমরা এই যে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে এটা জানি। পরে দুইটা অপশন রয়েছে, একটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ন, আর 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ন। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে ব্যাপন হার বেশি? আমরা জানি তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে ধরো তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাহলে আমরা জানি কি অণুগুলো ছোটাছুটি বেড়ে যায়। এবং ব্যাপন আমরা কি জানি? ব্যাপন মানে ছড়িয়ে পড়া। তার মানে অণু ছোটাছুটি যত বেশি হবে, সে তত দ্রুত ছড়িয়ে পড়তে পারবে। তো তাপমাত্রা যত বাড়াবা, ব্যাপন হার তত বাড়তে থাকবে। তো আমরা বলতে পারি যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়নের চেয়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ন কিন্তু অধিক মাত্রায় ছড়িয়ে পড়বে। তো আমাদের অ্যান্সার হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ন। একটু টেকনিক্যাল কোশ্চেন, বাট কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আর কি। আমরা পরবর্তী আমাদের কোশ্চেনে চলে যাই যে একটি আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম 1/p এর লেখচিত্র কেমন হবে? পিভি বনাম 1/p। সো যদি আমরা গ্রাফটা আঁকি, আমরা বয়েলের সূত্র মতো একটা দেখছি যে তুমি যদি y অ্যাক্সিসে পিভি লেখো আর x অ্যাক্সিসে 1/p লেখো, তখন আমরা যে গ্রাফটা পাই সেটা y অক্ষের সমান্তরাল সরি x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা থাকে। কারণ পিভির মান অলওয়েজ ফিক্স থাকে, পি আর ভি এর যে গুণফল, এটা একটা ধ্রুব মানে চলে। তো 1/p ভার্সেস তুমি যদি পিভির লেখচিত্র এভাবে আঁকো, তাহলে তুমি x অ্যাক্সিসের সমান্তরাল একটা সরলরেখা পাবা, যেটা আমাদের অ্যান্সার সি তে দেওয়া আছে। সো একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম 1/p এর লেখচিত্র একটি x অক্ষের সমান্তরাল সরলরেখা। আশা করি বুঝতে পারছো। সেকেন্ডলি, তারপরে দেখো আমাদের একটা কোশ্চেন আসছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোন একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। তাহলে ওই গ্যাসটা আণবিক ভর কত? ধর একটা অজানা গ্যাস দিল, বললো যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার ওই অজানা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। সাপোজ যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি সলভ করি, ধরো হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার RH2, আর অজানা গ্যাসে RH। এখন বলছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অজানা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। ধরো অজানা গ্যাসের ব্যাপন হার তুমি ধরো P, তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কত হবে? অবশ্যই 6P হবে। এখন গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা সূত্রটা জানি এমন। আচ্ছা, এখানে আমি হাইড্রোজেনের আণবিক ভর লিখে দিই, M(H2), এটা আমাদের 2 গ্রাম, এটা আমরা জানি। এখন অজানা গ্যাসের M(X), এটা বের করতে হবে, এটা কত? এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে জানি যে RH2/RX is equal to √mx/mH2। এই সূত্রটা আমরা সবাই জানি। এখন দেখো আমরা যদি বসে RH এর মান কিন্তু আমরা জানি 6P, আর
আমাদের হচ্ছে অজানা গ্যাসেরটা হচ্ছে পি। এবার ধরো অজানা গ্যাসের হচ্ছে ভর তুমি জানো না, mx তুমি জানো না, তো mx এর mx তুমি রেখে দাও। আর হাইড্রোজেন গ্যাসের হচ্ছে ভর 2, এটা তুমি জানো। 6 দিয়ে যদি পি রে কাটো তাহলে হচ্ছে শুধু 6 থাকে, এখানে থাকতেছে 6 আর এখানে থাকতেছে √mx/2। এবার এটাকে যদি হচ্ছে তুমি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে কি হয়, আমি হচ্ছে ক্যালকুলেশনটা তোমাদের এই কোণাতে দেখাই। দেখো এই যে এই ক্যালকুলেশনটা আমি এখানে করে দেখাচ্ছি। এখন দেখো যদি হচ্ছে তুমি স্কয়ার করো উভয় পাশে তাহলে হচ্ছে 6 এর বর্গ করলে হয় 36, আর হচ্ছে এখানে থাকতেছে mx/2। এখন তাহলে mx এর মান কত হয়, mx হচ্ছে তোমাদের যদি আমি এখানে দেখাই তাহলে হচ্ছে 36 এর সাথে 2 গুণ হবে, তার মানে 72 গ্রাম। ওকে, 72 গ্রাম হবে। সো হাইড্রো ওই অজানা গ্যাসটার আণবিক ভর হচ্ছে 72 গ্রাম বাই মোল, মানে গ্রাম পার মোল। আশা করি বুঝতে পারছো যে গ্রামের সূত্র দিয়ে কিভাবে করলাম। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী হচ্ছে কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন যে কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ। সো তোমাকে এখানে বুঝতে হবে যে চার্লসের সূত্রের গ্রাফ কোনটা। এখন চার্লসের সূত্র আমরা কি জানি, চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির থাকে। সো ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র, এটা আমরা জানি যে চার্লসের সূত্র হচ্ছে এটা। চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। এখন ভি সমানুপাতিক যখন টি হয় তখন হচ্ছে এই যে আমাদের লেখচিত্রটা সেটা হয় মূল বিন্দুগামী একটা সরল রেখা। সো মূল বিন্দুগামী সরল রেখা এখানে কোনটা, দেখো এটা ভি সমানুপাতিক টি, এটা তোমাদের অ্যান্সার হবে এটা মূল বিন্দুগামী সরল রেখা। ভি কে যদি তুমি ওয়াই অ্যাক্সিসে দাও, টি কে যদি তুমি এক্স অ্যাক্সিসে দাও, তার মানে সমানুপাতিক হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা, কারণ আমরা এটা কি জানি ভি ইজ ইকুয়াল টু কে টেন। সো এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ধরো এটাকে যদি তুমি ওয়াই ধরো আর এটাকে হচ্ছে এম এক্স ধরতে পারো, তো y ইকুয়াল টু mx আমরা জানি কি মূল বিন্দুগামী একটা সরল রেখা। সো আমাদের অ্যানসার এ হবে হচ্ছে চার্লসের সূত্রের সরল রেখা যেটা আছে, বা চার্লসের সূত্রের লেখচিত্র। পরবর্তী আমাদের হচ্ছে এমসিকিউতে আমরা চলে যাই যে নিম্নের লেখচিত্র সমূহে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক দেখানো হয়েছে, কোন লেখচিত্রটি অশুদ্ধ। তার মানে হচ্ছে চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক দেখানো হয়েছে, এখানে বলছে যে কোন লেখচিত্রটা ভুল আছে। দেখো ভাইয়া প্রথম লেখচিত্র আমরা জানি কি চাপের সাথে আয়তনের সম্পর্ক, এটা আমরা বয়েলের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। বয়েলের সূত্র মতে আমরা জানি ভি সমানুপাতিক 1/p। সো ভি এর সাথে পি এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। যদি ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় তাহলে প্রথম গ্রাফটা কি ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে গ্রাফটা হয় তোমার হচ্ছে আয়তাকার অধিবৃত্ত যেটা হয় ওইটা। সো প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে পি আর 1/v এর যে গ্রাফ, তুমি যদি এটাকে এভাবে লেখো যে p is proportional to 1/v ও লেখা যায়। সো p is equal to হচ্ছে k 1/v, এটাও লিখতে পারো। সো এখান থেকে তুমি দেখো এই লেখচিত্রটাও কিন্তু ঠিক আছে, কারণ তুমি যদি p কে হচ্ছে y ধরো আর এটাকে m ধরো 1/v, এই টোটালটাকে x ধরো, তাহলে হচ্ছে এটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হয়। সো p ভার্সেস 1/v, এই সরলরেখাটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা, তার মানে এটাও ঠিক আছে। আমরা ওই যে সূত্র থেকে সরল রেখার সূত্র থেকে যদি জানি তাহলে p ভার্সেস 1/v এই গ্রাফটাও ঠিক আছে। 3 নাম্বারটা হতে চিন্তা করো তো, এখানে তো আছে pv ভার্সেস p। আমরা জানি কি বয়েলের সূত্র মতে pv ভার্সেস, তুমি যদি হচ্ছে pv ভার্সেস p লেখচিত্র আঁকো সেটা হচ্ছে তোমার x অক্ষের সমান্তরাল হচ্ছে একটা সরল রেখা। সো এই গ্রাফটাও ঠিক আছে, কিন্তু এই যে লাস্টেরটা pv ভার্সেস v, pv ভার্সেস v এর গ্রাফটা কেমন, pv ভার্সেস v এর যদি গ্রাফ আঁকো ওই গ্রাফটাও কিন্তু এই যে x অক্ষের সমান্তরাল একটা সরল রেখাই হয়। তো এটা যদি হচ্ছে সরল রেখা হয়, এখানে দেওয়া আছে হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, তার মানে অবভিয়াসলি এটা ভুল আছে। সো ভুল হচ্ছে এইটা, আর বাকি সবগুলা গ্রাফ হচ্ছে সঠিক। তো আমি হচ্ছে বাকিগুলো মুছে দিই তোমাদের এখান থেকে। ওকে, এটা হচ্ছে ভুল, বাকিগুলো হচ্ছে কি সব ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা পরবর্তী হচ্ছে কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি বলছে, এই কোশ্চেনটা একটু খেয়াল করো। ভারত মানে 13-14 সালে আসছে, ওই সময় কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিত, এখন তো তুমি আসলে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তো এটা হচ্ছে হাতে করাটা ইদানিং টাফ, বাট এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ওই সময় করা যেত। দেখো এটা জাস্ট সলভের প্রসেসটা আমরা দেখিয়ে দিব, বাট আমরা ওই ক্যালকুলেশনটা আসলে ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না। এখন যে ম্যাথগুলো আসবে সেগুলো অবশ্যই তুমি হচ্ছে হাতে করতে পারবে। দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত। কোশ্চেনটা যদি আমরা দেখি যে তাপমাত্রা কত দেওয়া আছে, এখানে টেম্পারেচার দেওয়া আছে তোমার 100
ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে কত 373 কেলভিন, কারণ 273 এর সাথে 100 যোগ করলাম 373 কেলভিন। পরে দেখো এক বায়ুমণ্ডলীয় চাপে, তার মানে প্রেসারের মান হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার। এখন বলছে যে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের, তার মানে ওয়েট কিন্তু 1 কিলোগ্রাম, তার মানে হচ্ছে 1000 গ্রাম। 1000 গ্রাম, 1 কিলোগ্রাম মানে কত 1000 গ্রাম, এটা আমরা সবাই জানি। এবার আসো বলছে যে জলীয় বাষ্প, তার মানে জলীয় বাষ্প মানে অবশ্যই পানি। সো মলিকুলার মাস তুমি লিখতে পারো 18 গ্রাম। পানির মলিকুলার মাস আমরা জানি 18 গ্রাম। এখন বলছে আয়তন কত, আমরা আদর্শ গ্যাসের সূত্র অনুসারে জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন পিভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না ডব্লিউ বাই এমআরটি। ওকে, এখন দেখো সো সবকিছু দেওয়া আছে, তোমার হচ্ছে কি বের করতে হবে, আয়তন বের করতে হবে, ভলিউম বের করতে হবে। সো ভলিউম ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, ডব্লিউ বাই এম আর টি বাই হচ্ছে না তোমার পি। ওকে, এবার দেখো ডব্লিউ এর ভ্যালু কত দেওয়া আছে, ডব্লিউ এর ভ্যালু দেওয়া আছে আমাদের 1000, তো আমি লিখলাম 1000। এম এর ভ্যালু দেওয়া আছে 18, আমি তাও লিখলাম 18। সো আর এর মান এখানে তুমি যেহেতু প্রেসার হচ্ছে অ্যাটমসফিয়ারে রাখছো আর হচ্ছে আয়তনটা লিটারে বের করতে হবে, সো তোমার হচ্ছে আর এর মান হবে 0.0821। ওকে, সো আর এর মান হচ্ছে তুমি লেখো 0.0821। এটা আমি এখান থেকে মুছে দেই মানে পিস পিস শর্ট না পড়ে। এবার দেখো তোমার টেম্পারেচার ছিল 373 লিখলাম। এবার হচ্ছে প্রেসার, প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন তুমি যদি এগুলাকে কাটাকাটি করো, আমি আগেই বলছি তোমাকে যে এখানে তুমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। তো আমি যদি ক্যালকুলেশনটা যেহেতু আগে করছি, আমি এটা অ্যানসারটা বসাইতে পারবো। এটার অ্যানসার হবে 1701 লিটার। ওকে, 1701 লিটার হবে। সো অ্যানসার হবে এই যেটা 1701 লিটার। এখন আমি আবারও রিপিট করি তোমাকে, এখানে আমরা করতে পারছি বাট এটা পরীক্ষার হলে তোমার এখন হাতে করা পসিবল না, এটা মাথায় রাখবা। বাট প্রসেসটা হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে আমাদের পরবর্তী হচ্ছে ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি, যে 300 কেলভিন তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন অণুর গতি কত। তো একটা টেম্পারেচার দেওয়া আছে আর নাইট্রোজেন অণু গতিটা বের করতে হবে। এটা কিভাবে করব, দেখো তোমার হচ্ছে গতি বলতে তোমার এখানে আরএমএস বেগ চাইছে। ওকে, গতি বের করতে যেহেতু বলছে আরএমএস বেগের সূত্র আমরা জানি, আরএমএস ইজ ইকুয়াল টু √3RT/m। এখন এইখানে টেম্পারেচার কিন্তু তোমার দেওয়া আছে কত 300 কেলভিন। এটাও দেখো 12 সালে আসছে, তার মানে তোমার হচ্ছে ওই সময় ক্যালকুলেটর ইউজ করা যেত, এই কারণে এই ধরনের ম্যাথ দিত। আর এর মান 8.314। ওকে, তোমার মলিকুলার মাস কত, যেহেতু নাইট্রোজেন বলছে, নাইট্রোজেনের মলিকুলার মাস হচ্ছে 28 × 10⁻³ কিলোগ্রাম। আরএমএস বের করার ক্ষেত্রে সবসময় আমরা হচ্ছে ভরটাকে হচ্ছে কিলোগ্রামে রাখি। ওকে, এখন যদি তুমি হচ্ছে বলি মানে সবগুলো হচ্ছে ভ্যালু বসায় দাও, 3 × 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন বসাও, আর নিচে হচ্ছে 28 × 10⁻³ এটা যদি করো তাহলে তোমার হচ্ছে 516.something আসে। আমরা এটাকে 516 মিটার পার সেকেন্ড লিখতে পারি। তো আমাদের হচ্ছে নাইট্রোজেনের অণুর গতি হচ্ছে 516। আশা করি বুঝতে পারছো, বাট এটা হচ্ছে হাতে করা পসিবল না। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো এখানে বলছে যে 101.3 কিলোপ্যাসকেল চাপে বাহ্যিক চাপে পানির স্ফুটনাঙ্ক কত। এই যে 101.3 কিলোপ্যাসকেল এটা হচ্ছে আদর্শ একটা চাপ, এসটিপি তে হচ্ছে প্রেসার বানাতে 101, আমরা এটা ভাবে শিখতাম 101 325 প্যাসকেল। সো এটাকে যদি কিলোপ্যাসকেল লেখা তাহলে 101.3 কিলোপ্যাসকেল লেখা যায়। ওকে, তার মানে হচ্ছে এসটিপি তে হচ্ছে মানে একটা চাপ দেওয়া আছে যে এসটিপি তে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক কত। নরমালি তোমাকে যদি পানির স্ফুটনাঙ্ক বলে যে পানির স্ফুটনাঙ্ক কত, এটা কিন্তু স্পেসিফিকলি ধরো তুমি বললা যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু ভুল অ্যান্সার। যদি তোমাকে বলে পানির স্ফুটনাঙ্ক কত, তাহলে কিন্তু তোমাকে চাপের মানটাই নির্দিষ্ট করে দিতে হবে, কারণ প্রেসারের তারতম্যের কারণে স্ফুটনাঙ্ক হচ্ছে বাড়তে কমতে পারে। দেখা যায় পানি হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করতে পারে যদি তুমি প্রেসার ওই রকম বাড়ায় দাও, ঠিক আছে। সো যদি হচ্ছে বাহ্যিক চাপে পানি স্ফুটনাঙ্ক বের করতে বলে, এখন এখানে চাপের মান এসটিপি তে দেওয়া থাকে, তখন তোমার অ্যান্সার হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট যদি চাপের কথা না থাকে তাহলে বলবা যে এটা আসলে মানে বলা সম্ভব না, ঠিক আছে। তোমার চাপের মান অবশ্যই বলে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।
দেখো 27°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গ বেগ, তার মানে হচ্ছে এই যে আরএমএস বেগ বের করতে হচ্ছে। আরএমএস বেগ হচ্ছে √3RT/m। একটু আগে আমরা যেটা করছিলাম, অবশ্যই নাইট্রোজেন বলছে, আবার তাপমাত্রা 27°, মানে হচ্ছে 300 কেলভিন। আর নাইট্রোজেন N2 মানে হচ্ছে তোমার 28 × 10⁻³ সো আগের মতো যদি তুমি এটা করো তাহলে এটার মান হচ্ছে 516 মিটার/সেকেন্ড হবে। ঠিক আছে, দেখো এটা ওই যে 11-12 সেশন আসছে। একটা জিনিস খেয়াল করো তো, এটা হচ্ছে 11-12 সেশন আসছে, আর এই ম্যাথটা আসছিল হচ্ছে 12-13, মানে হচ্ছে সেম ম্যাথ পরপর 2টা বছরে দিয়ে দিছে। তার মানে কি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু ড্রাস্টিক্যালি র্যাপিড হয়, মানে কি বলে প্রত্যেকবার রিপিট করে। ঠিক আছে, তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে হচ্ছে একটা হিউজ পরিমাণ হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। পরবর্তী হচ্ছে আমরা কোশ্চেনটাতে চলে যাই, যে কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে, মানে কোন অবস্থায় হচ্ছে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা আমরা সবাই জানি যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, এখানে ইংলিশে লেখা আছে যে হাই টেম্পারেচার এন্ড লো প্রেসারে হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমরা হচ্ছে পরবর্তী আমাদের কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি বলছে, যে গ্যাসের ঘনত্ব মাপতে হয়, কখন মাপতে হয় গ্যাসের ঘনত্ব? আরহেনিয়াস ইকুয়েশন দিয়ে? তা ইকুয়েশন দিয়ে, আরহেনিয়াস ইকুয়েশন দিয়ে আমরা পারি না। ফ্যারাডে ইকুয়েশন দিয়ে? না, ফ্যারাডে ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ওই যে কি বলে তড়িৎ রাসায়নিক সমীকরণ, ওই ক্ষেত্রে হচ্ছে ফ্যারাডে ইকুয়েশন ইউজ করি। আইনস্টাইন ইকুয়েশন দিয়ে? না, আমরা শুধু পারফেক্ট গ্যাস ইকুয়েশন যেটা আছে, পারফেক্ট গ্যাস ইকুয়েশন, এই যে PV = nRT, এই সূত্র থেকে মডিফাই করে D = PM/RT, এই সূত্র দিয়ে হচ্ছে আমরা আদর্শ কোন একটা গ্যাসের ঘনত্ব মাপতে পারি। সো গ্যাসের ঘনত্ব মাপতে হলে তোমার পারফেক্ট গ্যাস ইকুয়েশন লাগবে, অন্য কোনো ইকুয়েশন দিয়ে তুমি করতে পারবে না। ওকে, আমরা হচ্ছে পরবর্তী আমাদের এমসিকিউ তে চলে যাই। এখানে বলছে নিচের কোনটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগ একজোড়া মুক্তজ ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড। তার মানে লুইস অ্যাসিড হিসাবে ওই সব যৌগগুলো কাজ করবে বা ওই সব কম্পাউন্ডগুলো কাজ করবে যেগুলো হচ্ছে কি একজোড়া মুক্তজ ইলেকট্রন নিতে পারে। সো মুক্তজ ইলেকট্রন নিতে পারে সত্যটা কি? তার মানে তা হচ্ছে মুক্তজ ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে, মানে অষ্টক অপূর্ণ যেসব আমাদের কম্পাউন্ডগুলো আছে এইগুলো হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। নাইট্রিক অ্যাসিড কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে? করে না, এটা হচ্ছে একটা আরহেনিয়াস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এটাও আরহেনিয়াস অ্যাসিড, কারণ এগুলো জলীয় দ্রবণে হচ্ছে কি প্রোটন দিতে পারে, মানে H+ দিতে পারে। অ্যামোনিয়া তো অ্যাসিড না, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। কেন? অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষপথে দেখো ইলেকট্রন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা বন্ধন আছে, তো তিনটা বন্ধন হচ্ছে 6টা ইলেকট্রন থাকে, কিন্তু প্রত্যেকটা হচ্ছে মৌলিক টেন্ডেন্সি হচ্ছে অষ্টক পূরণ করবে। তার মানে কি তার আরো এক জোড়া ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন দরকার। এই যে এক জোড়া ইলেকট্রন সে গ্রহণ করতে সক্ষম, যেহেতু সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই যে এক জোড়া ইলেকট্রন মুক্তজ ইলেকট্রন, এই মুক্তজ ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করতে পারে, তার মানে সে একটা লুইস অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। তো আমাদের অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। আমরা আমাদের পরবর্তী হচ্ছে কোশ্চেনে চলে যাই। এখানে কি বলছে, যে তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি হচ্ছে গ্যাসীয় অবস্থা, এই রূপান্তরিত হওয়াকে কি বলে? তার মানে কোন একটা পদার্থকে তুমি তাপ দিতেছো, নরমালি আমরা জানি কি কঠিন থেকে তাপ দিলে সে তরলে পরিণত হবে, তারপরে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে। যদি কঠিন থেকে সে সরাসরি হচ্ছে তাপের মাধ্যমে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়, তাকে আমরা বলি ঊর্ধ্বপাতন, আর ইংলিশে এটাকে বলি আমরা সাবলিমেশন। সো ঊর্ধ্বপাতন এটা হবে অ্যান্সার এ। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এখানে বলছে যে নিম্নের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? এটা আমরা আগেও দেখছি, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয় হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড। বাকি সবগুলো হচ্ছে কি তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, তো সেগুলো হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। কিন্তু কার্বন মনোক্সাইড সে ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে না, তার মানে সে কি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়। পরবর্তী কোশ্চেন, গ্রিন হাউস প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী কোনটি? একদম ইজি কোশ্চেন, গ্রিন হাউস প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে তোমরা খুব ভালোভাবেই জানো। পরবর্তী কোশ্চেন, যে উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সার কি অবস্থায় শোষণ করে? এটা কি অবস্থায় শোষণ করে বলো তো? আমরা জানি কি উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সারকে নাইট্রেট লবণ হিসেবে শোষণ করে। নাইট্রেট লবণ হিসেবে হচ্ছে ইউরিয়া সারকে আমরা উদ্ভিদের মাধ্যমে শোষণ করে। ইউরিয়া সার তৈরিতে, পরবর্তী এমসিকিউ যেটা আমাদের, ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস যেভাবে ব্যবহৃত হয়, প্রাকৃতিক গ্যাস কিভাবে ব্যবহৃত হয়? ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাসের আসলে কাজটা কি? প্রাকৃতিক গ্যাসের কাজ আর কোনো কিছু না, সেটা হচ্ছে ওই যে অ্যামোনিয়া সিনথেসিস করতে হচ্ছে প্রাকৃতিক গ্যাসটা লাগে, যে কারণে হচ্ছে আমরা প্রাকৃতিক গ্যাসটা ইউজ করি। অ্যামোনিয়া শিল্পে আমরা বলি না
যে ইউরিয়া শিল্প হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসের দরকার। গ্যাসের দরকার কেন? কারণ ইউরিয়া তৈরি করতে হচ্ছে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে নরমালি হচ্ছে আমাদের জানি কি অ্যামোনিয়া তৈরি করে। আর ইউরিয়া সারের ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যামোনিয়াটা হচ্ছে ডিরেক্ট তোমার হচ্ছে কি করে প্রাকৃতিক গ্যাস থেকে চলে আসে। ওকে, আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউটা দেখি যে আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি, মানে কোনটা হচ্ছে আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়, বেশি পরিমাণ বিচ্যুত হয়। নরমালি একটা জিনিস খেয়াল রাখবে, যার ভর বেশি হবে তার বিচ্যুতি বেশি হবে। এখন এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা কি তোমার যেসব হচ্ছে পরমাণু হিসেবে থাকে, ধরো হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন, এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, যেমন এগুলো হচ্ছে একটা পরমাণু নাইট্রোজেন মানে সিঙ্গেল নাইট্রোজেন। এখানে যদি হচ্ছে আবার ধরো কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া, এগুলোতে দেখবা যে টোটাল পরমাণু কয়টা, একটা অণুর মধ্যে পরমাণু কয়টা, যার মধ্যে পরমাণু বেশি হবে বা যার ভর সংখ্যা বেশি হবে, নর্মালি প্রথমে হচ্ছে পরমাণুর সংখ্যাটা কাউন্ট করা হয়। যার পরমাণুর সংখ্যা বেশি হবে তার হচ্ছে মানে বিচ্যুত থেকে টেন্ডেন্সিটা বেশি। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কিছু ক্ষেত্রে দেখা যায় কি ধরো কোনটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে সেটাও ফ্যাক্টর হিসাবে কাজ করে। এটার অ্যান্সার হবে তোমাদের হচ্ছে এই যে এটা এ নাম্বারটা। বিচ্যুতির ক্রমটা কিভাবে আসলে সিলেক্ট করা হয় এখান থেকে, তুমি অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন এটা যদি ক্রমটা দেখো, অ্যামোনিয়াতে অণু আছে 4টা, ঠিক আছে, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেন, এখানে অণু আছে 3টা, একটা কার্বন 2টা অক্সিজেন। বাট অ্যামোনিয়ার মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন আছে যেটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নেই। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি বিচ্যুত হবে। ভরের কথা যদি চিন্তা করো, অ্যামোনিয়ার ভর হচ্ছে তোমার 17, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, ঠিক আছে। এখন নরমালি ভরের চিন্তা করলে তো কার্বন ডাইঅক্সাইড আগে হওয়ার কথা ছিল, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন নাই, যেটা আবার অ্যামোনিয়ার মধ্যে আছে। সো অ্যামোনিয়ার বিচ্যুতিটা বেশি পরিমাণ হবে কারণ তার মধ্যে হাইড্রোজেন বন্ধনের একটা উপস্থিতি আছে। তারপর আবার এখানে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেনের কথা চিন্তা করো, এখানে আবার নাইট্রোজেনের ভর বেশি হওয়ার কারণে সে বেশি পরিমাণ বিচ্যুত হবে। তো আমরা যদি টোটাল ক্রমটা করি তাহলে হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন থাকার কারণে তার বিচ্যুতি কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি, আর কার্বন ডাইঅক্সাইড আবার 2টা পরমাণুর সমন্বয়ে গঠিত, এই কারণে সে নাইট্রোজেন থেকে বিচ্যুত বেশি। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেন হচ্ছে ভর বেশি, এই কারণে সে হাইড্রোজেন থেকে বেশি বিচ্যুত। এখানে টোটাল 3টা বা 4টা ফ্যাক্টর কাজ করতেছে। আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা যে কিভাবে এটা অ্যান্সার এ হয়। এটা একটু ট্রিকি কোশ্চেন দিছে 15-16 সেশনে। ওকে, আমরা পরবর্তী হচ্ছে কোশ্চেনে চলে যাই যে নিচের কোনটি অসত্য। এখানে একদম সিম্পল বোঝা যায় যে অ্যামোনিয়া ইজ দ্য কনজুগেট অ্যাসিড বেস অফ অ্যামোনিয়াম আয়ন ইজ দ্য কনজুগেট অ্যাসিড বেস অফ অ্যামোনিয়া, এটা সত্য। পরেরটা যে অ্যামোনিয়া এবং হচ্ছে ওয়াটার আর কনজুগেট পেয়ার, এটা সম্ভব না। অ্যামোনিয়ার সাথে কনজুগেট পেয়ার হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, NH3 এর সাথে হচ্ছে কনজুগেট পেয়ার হচ্ছে NH4+। যদি সে একটা প্রোটন গ্রহণ করার পরে হচ্ছে সে এটা পরিণত হয়। সো কনজুগেট পেয়ার হলে অ্যামোনিয়ার সাথে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন হতে পারে, পানি হইতে পারবে না। সো এটা হচ্ছে অসত্য। অক্সিজেন ইজ দ্য কনজুগেট বেস অফ ওয়াটার, এটা সত্য। কারণ তুমি যদি হচ্ছে পানি থেকে হচ্ছে একটা প্রোটন বাদ দাও তাহলে হচ্ছে তোমার হাইড্রোক্সিল আয়ন আসে। তার মানে পানিকে যদি হচ্ছে অ্যাসিড ধরো, অ্যাসিড থেকে একটা প্রোটন ছাইড়া দিলে সে হচ্ছে বেজে পরিণত হয়। সো হাইড্রোক্সিল আয়ন ইজ দ্য কনজুগেট বেস অফ ওয়াটার, এটা ঠিক আছে, অ্যাসিড ওয়াটার। তারপরে OH ইজ দ্য OH এন্ড H2O ইজ কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, এটা তো অবশ্যই এই যে আমরা দেখলাম এটা হচ্ছে কনজুগেট পেয়ার। সো ভুল শুধুমাত্র অ্যামোনিয়া আর হচ্ছে ওয়াটার কনজুগেট পেয়ার, এই স্টেটমেন্টটা ভুল, বাকি সবগুলো স্টেটমেন্ট এখানে ঠিক আছে। আমরা হচ্ছে পরবর্তীতে যাই। দেখো এখানে হচ্ছে আমাদের রিটার্ন আছে, সো রিটার্নটা নিয়ে হচ্ছে আমরা এখন একটু কথা বলবো। বলছে যে বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? একই তাপমাত্রা এবং চাপে অ্যামোনিয়ার আচরণ কার্বন ডাইঅক্সাইডের তুলনায় বেশি বিচ্যুত হয় কেন? তো এটা একটা বড় কোশ্চেন, এটা অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? যে বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এটা আমরা জানি, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। তো উচ্চ তাপমাত্রা ও হচ্ছে নিম্ন চাপ, এই ক্ষেত্রে হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার বলছে পরের কোশ্চেনটা দেখো যে একই তাপমাত্রা এবং চাপে অ্যামোনিয়ার আচরণ কার্বন ডাইঅক্সাইডের তুলনায় আদর্শ অবস্থা থেকে বেশি বিচ্যুত কেন? তো একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বলছে যে অ্যামোনিয়াটা বেশি পরিমাণ বিচ্যুত হয়, আমি একটু আগে ওটা ব্যাখ্যা দিছি। কারণ অ্যামোনিয়ার মধ্যে তোমার হাইড্রোজেন বন্ধন আছে,
কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কিন্তু সেই হাইড্রোজেন বন্ধনটা নাই। তো এটা হাইড্রোজেন বন্ধনের কারণে কিন্তু এখানে বিচ্যুতির পরিমাণটা বেশি দেখাইতেছে। ওকে, অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত হচ্ছে বিক্রিয়াগুলো লিখতে হচ্ছে। অ্যাসিড বৃষ্টিটা হয় আসলে কি কারণে? যে সালফার ডাইঅক্সাইডের সাথে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়াটার বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে, সালফিউরাস অ্যাসিড থেকে পরে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়, যেগুলো হচ্ছে জলীয় কি বলে বৃষ্টির অধঃক্ষেপণের সময় পানির সাথে মিশে গ্রাউন্ডে আসে, যেটা থেকে আমরা অ্যাসিড বৃষ্টি পাই। সো এক্সাক্ট ইকুয়েশনটা তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো বই থেকে হচ্ছে এটা একটু দেখে নিবা। যে প্রথম হচ্ছে ধরো সালফার ডাইঅক্সাইড, মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড থেকে হচ্ছে নরমালি একটা অক্সিজেন যোগ হয়ে হচ্ছে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে হচ্ছে ওয়াটার যুক্ত হয়, ওয়াটার যুক্ত হয়ে হচ্ছে H2SO3 উৎপন্ন হয়। এটা থেকে হচ্ছে আবার পরে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড HSO3, এটা থেকে হচ্ছে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। তো এগুলো হচ্ছে পরে জলীয় দ্রবণের অধঃক্ষেপণের ফলে তৈরি হয়। এখানে সালফার শুধু আচ্ছা সালফার কম্পাউন্ড গুলো যে থাকে তা না, নাইট্রোজেনের যে কম্পাউন্ড গুলো আছে ওইগুলো হচ্ছে বৃষ্টির জন্য দায়ী। তো ইকুয়েশন দুইটা আছে তোমাদের বই হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন গুলো লেখা আছে, যার বইয়ে নরমালি তোমরা হাজারি স্যারের বই থেকে শিখো। আমি প্রেফার করবো যে হাজারি স্যারের বইয়ে যে 4টা ইকুয়েশন আছে 4 লাইনে, ওই ইকুয়েশনটা একটু দেখে নিতে হবে। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী হচ্ছে উদাহরণে চলে মানে কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা কি বলছে? অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। অনুবন্ধী অ্যাসিড কি? ধরো কোন একটা ক্ষারের সাথে একটা প্রোটন যুক্ত হওয়ার পরে কি হয়, মানে অনুবন্ধী অ্যাসিড বেস কাইন্ড অফ হচ্ছে তোমার প্রোটন ট্রান্সফারের ফলে তৈরি হয়। তোমাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে হচ্ছে বিষয়টা আরো সোজা হবে। ধরো তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার সাথে হচ্ছে তুমি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাইলা। এখন যে জিনিসটা তোমার বুঝতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাসিড, ওকে, এটা হচ্ছে কি বেস মানে ক্ষার। এখন যখন অ্যাসিড কি করে, অ্যাসিডের ধর্ম হচ্ছে সে প্রোটন দিয়ে দিবে, প্রোটন দেওয়ার ফলে সে কিসে পরিণত হয়? অনুবন্ধী ক্ষারে পরিণত হয়। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন হচ্ছে অ্যাসিড দিবে সে হচ্ছে নরমালি Cl মাইনাসে পরিণত হবে একটা প্রোটন ছাইরা দিয়ে। সো এই যে Cl মাইনাসে পরিণত হইলো এটাই হচ্ছে অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার। আর এই যে অ্যামোনিয়া যেটা বেস ছিল, ক্ষার ছিল, ক্ষার কি করে একটা প্রোটন যখন সে গ্রহণ করে তখন সে অনুবন্ধী অ্যাসিডে পরিণত হয়। তো এই যে অ্যামোনিয়া ক্ষার, এটার মধ্যে একজোড়া মুক্তজ ইলেকট্রন থাকার সুবিধার্থে সে প্রোটনটাকে গ্রহণ করতে পারে, গ্রহণ করে হচ্ছে NH4 আয়নে পরিণত হয়। তো এই আয়নটা হচ্ছে এই বেজের অনুবন্ধী অম্ল, অনুবন্ধী এটা হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে, অনুবন্ধী অম্ল। আমরা অনুবন্ধী অম্ল ক্ষারের হচ্ছে বিষয়টা এখান থেকে বুঝতে পারলাম। অনুবন্ধী অ্যাসিড কি অনুবন্ধী ক্ষার কি একদম উদাহরণ সহ হচ্ছে আমরা বাস্তবে ব্যাখ্যা করলাম যে একটা অ্যাসিড প্রোটন ছেড়ে দিয়ে অনুবন্ধী ক্ষারে পরিণত হয়, একটা হচ্ছে ক্ষার প্রোটন গ্রহণ করে অনুবন্ধী অম্লতে পরিণত হয়। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন গেল। পরবর্তী কোশ্চেন হচ্ছে পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড লিখো। পানির বিশুদ্ধতার মানদণ্ড কি আমরা জানি, ধর 3টা লিখতে বলছো, 3টে লিখি। একটা লেখো বিওডি, 2 নম্বর হচ্ছে TDS টোটাল ডিজলভ সলিড, আর 3 নম্বরে যদি তুমি লেখো তাহলে হচ্ছে ডিও লিখতে পারো, ডিজলভ অক্সিজেন। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, TDS হচ্ছে টোটাল ডিজলভ সলিড, ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন। ওকে, এগুলোই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পরিবেশ রসায়নে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে এইসব কোশ্চেনগুলো আসছে। আমরা এখন হচ্ছে গুণগত রসায়নে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেসব কোশ্চেনগুলো আসছে ওইগুলো সলভ করব। ওকে, আমরা হচ্ছে শুরু করি। দেখো আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে যেসব কোশ্চেন আসছে আমরা একটা একটা করে সলভ করব। প্রথমেই গত বছর 23-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন আসছে। কি কোশ্চেন? যে হচ্ছে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? তোমার হচ্ছে ppm এককে ঘনমাত্রা বের করতে হবে। এখন ppm এককে ঘনমাত্রা বের করার আগে তোমার হচ্ছে আগে ঘনমাত্রাটা হচ্ছে আমরা মোলারিটিতে বের করে নেই, তারপরে মোলারিটি থেকে আমরা ppm এ কনভার্ট করব। দেখো আমরা মোলারিটি S = কি জানি 1000 W বাই হচ্ছে mv। এখন দেখো তুমি 1000 এর 1000 বসাও,
এখানে ডব্লিউ এর ভ্যালু কত? ডব্লিউ এর ভ্যালু হচ্ছে এই যে 0.5 0.5 গ্রাম হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট কত? আচ্ছা আমি এই পাশে ডেটাগুলো লিখি। ডব্লিউ হচ্ছে 0.5 গ্রাম এম সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট NaOH তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে 23 যোগ হচ্ছে 16 যোগ 1 তার মানে হচ্ছে 40 গ্রাম। আর হচ্ছে ভলিউম কত দেওয়া আছে? ভলিউম দেওয়া আছে 100 মিলিলিটার। 100 মিলিলিটার। ওকে, এবার তুমি হচ্ছে ডেটাগুলো বসায় দাও যে এম এর মান হচ্ছে 40 আর হচ্ছে তোমার ভলিউম হচ্ছে 100। ওকে, 100 আমি বসাইলাম। 100 দিয়ে তুমি যদি 1000 এ কাটো তাহলে হচ্ছে 10 হয়। ওকে, এবার তাহলে তোমার টোটাল ডাটাটা কি দাঁড়াচ্ছে? 10 দিয়ে 0.5 এ গুণ দাও তাহলে হচ্ছে 5 বাই হচ্ছে কত হয়? 5 বাই 40 হইতেছে। ওকে, এটা হচ্ছে তোমার মোলারিটি বা এত মোলার হচ্ছে তোমার ঘনমাত্রাটা বের হইল। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা হইলো আপাতত অ্যান্সার। ওকে, এবার দেখো তোমার এটা থেকে হচ্ছে তোমার পিপিএম এ নিতে হবে। দেখো ঘনমাত্রা থেকে পিপিএম, পিপিএম আমরা কি জানি? পিপিএম আমরা একটা মানে শর্ট সূত্র জানি, S ইনটু M ইনটু 10 কিউব। কোন হচ্ছে মোলারিটি থেকে পিপিএম এ নিতে হলে আমরা এই সূত্রটা ইউজ করি। এখন এখানে আমার ঘনমাত্রা কত ছিল? 5/40। সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস কত? 40। এটা আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40, আমরা এখানে লিখলাম। আর যে 10 কিউব ছিল এই 10 কিউবের 10 কিউব তুমি এখানে রাখো। এবার দেখো এই 40 এর সাথে এই 40 কাটা যাইতেছে, আলটিমেটলি তোমার থাকতেছে 5 ইনটু 10 কিউব। সো 5 দিয়ে হচ্ছে যদি তুমি 1000 এর গুণ দাও, 5 গুণ 1000 তার মানে হচ্ছে 5000। 5000 পিপিএম তোমার অ্যানসার হচ্ছে কত? 5000 পিপিএম। দেখো এই যে আমাদের অ্যানসার হচ্ছে ডি নাম্বারটা হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ঘনমাত্রা বের করে নিলাম, মোলারিটিতে কত হয়। সো মোলারিটি হচ্ছে তোমার বের হয়েছে আমাদের 0. সরি মোলারিটি আমি ভ্যালুটাকে এইভাবে রেখে দিছি পরবর্তী ক্যালকুলেশন করার সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের মোলারিটি। পরে মোলারিটি থেকে পিপিএম বের করার সূত্র হচ্ছে আমাদের এই যে এটা। এই সূত্রের মধ্যে আমি মোলারিটির মান বসাইলাম 5/40, তারপরে হচ্ছে মলিকুলার মাস 40 বসাইলাম, তারপরে হচ্ছে 10 কিউব মানে 1000 দিয়ে গুণ করলাম। সো 40 কাটা 5 ইনটু 10 কিউব। সো 5 ইনটু 1000 মানে হচ্ছে 5000 পিপিএম। খুবই সিম্পল একটা ম্যাথ। আমাদের অ্যানসার বের হলো হচ্ছে 5000 পিপিএম। আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা করতে পারবে। পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের কোনটা আসছে? এটা 23-24 সেশনে আসছেন যে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপি তে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? এনটিপি আর হচ্ছে এসটিপি সেম কথা। সো 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? দেখো সবগুলো অপশন লিটার দেওয়া আছে, তার মানে কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। যদি আমরা ইকুয়েশনটা লিখি যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আসলে কিভাবে ইকুয়েশনটা হয়, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন তাপ দিবা তখন ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এসটিপি তে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি হচ্ছে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাবা। যখন আমরা এসটিপি তে চিন্তা করি বা এনটিপি তে 100 গ্রাম থেকে হচ্ছে 22.4 লিটার পাবা। এখন আমাদের বলছে 2.5 গ্রাম থেকে কতটুকু পাবা? সো 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি কার্বন ডাই অক্সাইড পাবা হচ্ছে 22.4 ইনটু 2.5 আর নিচে থাকবে তোমার এই যে 100। এবার তুমি যদি এটাকে কাটাকাটি করো তাহলে হচ্ছে তোমার ভ্যালুটা কিভাবে বের হয় দেখো। তুমি উপরে যে 25 আছে এই 25টাকে তুমি হচ্ছে 2.5 আছে এটাকে তুমি 25 ধরো। সো 22.4 ইনটু হচ্ছে 25 রাখো আর নিচে হচ্ছে তার মানে হচ্ছে আরেকটা 10 গুণ দিতে হবে। তো 100 আছে আর হচ্ছে তুমি এই যে 10 দিয়ে হচ্ছে 25 টা ভাগ দাও তার মানে 2.5। তো 2.5 কে আমি 25/10 লিখতে পারি। তো এবার হচ্ছে আমাদের জন্য কাটাকাটি বিষয়টা সহজ হয়ে যাবে, কারণ আমরা কি জানি 4×25 হচ্ছে 100, নিচে থাকতেছে। এবার তুমি হচ্ছে কি করবা 10 দিয়ে হচ্ছে 22.4 রে কাটো তাহলে হচ্ছে তোমার কত বের হয় 2.24 লিটার বের হয়। এবার 2.24 কে তুমি হচ্ছে 2.24 এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 0.56 বের হয় লিটার। সো ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য আমি হচ্ছে 2.5 কে 25/10 লিখলাম, তারপরে হচ্ছে আমি 10 দিয়ে হচ্ছে 25 রে হচ্ছে 100 দিয়ে কাটলাম, তার মানে কত হয় 4 4 25 এ 100 আমরা জানি, তো 4 হয়।
এই 10 দিয়ে হচ্ছে আমি 22.4 কে কাটলাম, তাহলে হচ্ছে 2.24 হয়। এই যে 2.24, এই 2.24 কে আমাদের যে নিচে 4 ছিল এই 4 দিয়ে ভাগ করলাম। 2.24 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 0.56 লিটার হয়। সো আমাদের অ্যানসার হবে 0.56 লিটার। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আমরা হচ্ছে যে এখান থেকে তীর দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার দেখো আমরা আমাদের পরবর্তী হচ্ছে এমসিকিউ তে চলে যাই। এটা ক্যালকুলেশন আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউ, আচ্ছা এইখানে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে টাইপ করতে একটু সমস্যা হয়েছিল, যে আমাদের কম্পাউন্ডটা ছিল, যে কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা এটাকে স্কিপ করে কম্পাউন্ডটা দিয়ে খেয়াল দাও। কম্পাউন্ডটা হচ্ছে NH4, এটার সাথে হোল 3 আছে, তার সাথে হচ্ছে আছে FeCN6। ওকে, এইটা আছে, এটা হচ্ছে কম্পাউন্ড। এই যৌগে তোমার হচ্ছে এই যে আয়রন যেটা আছে, আয়রনের জারণ মান বের করতে বলছে। আমি একটু ভিন্ন কালি দিয়ে দেখাই। এই আয়রনটা জারণ মান বের করতে বলছে, বলছে যে এই কম্পাউন্ড হচ্ছে আয়রনের জারণ মান কত। এখন আয়রনের জারণ মান কত এটা কিভাবে বের করবা? ফার্স্ট অফ অল আমরা জানি কি যে NH4 অ্যামোনিয়াম আয়ন, এটার অলওয়েজ ডিফল্ট একটা চার্জ আছে। অ্যামোনিয়াম আয়নের চার্জ আমরা জানি কত, +1। সো আমরা যদি এটাকে লিখি যে +1, আর যেহেতু 3টা আছে সো তার সাথে হচ্ছে 3 গুণ হবে। এখন আয়রনের জারণ মান বের করতে হবে, এটা হচ্ছে x। সায়ানাইডের জারণ মান কত, এই যে Cn, এটা জারণ মান হচ্ছে -1। সায়ানাইডের জারণ মান অলওয়েজ -1। সো আমি এখানে লিখলাম যে -1 ইনটু, যেহেতু 6টা সায়ানাইড আছে 6 দিয়ে গুণ দাও, আর মুক্ত অবস্থায় প্রত্যেকটা যৌগের জারণ মান 0, তো টোটাল জারণ মান হচ্ছে আমি 0 লিখে দিলাম। ওকে, এখন যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে কত হয়, 3 একে 3, সো +3 + x আর হচ্ছে -6 = 0। সো x = কি দাঁড়াচ্ছে, 6 - 3 + 3 অ্যানসার হবে। সো অ্যানসার হচ্ছে আমাদের এই যে +3। সো এই যে একটা জটিল আয়ন দিল, জটিল আয়নের মধ্যে জারণ মান আয়রনের হচ্ছে +3, আমরা এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো। এই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যামোনিয়ামের হচ্ছে জারণ মান +1, আর সায়ানাইডের জারণ মান, অ্যামোনিয়ামের হচ্ছে +1 আর সায়ানাইডের জারণ মান হচ্ছে -1। এই দুটো একটু মনে রাখতে হবে। ওকে, আমরা হচ্ছে পরবর্তী আমাদের এমসিকিউ চলে যাই, যে নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না। দেখো গ্যাস ক্রোমাটোগ্রাফি তো তোমাদের হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা ছিল, তখন তোমরা দেখছো যে বাহক হিসাবে বা হচ্ছে মোবাইল ফেজ হিসাবে সবসময় হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম ব্যবহৃত হইলেও অক্সিজেন কিন্তু কখনোই মোবাইল ফেজ হিসেবে ইউজ করি না আমরা। অক্সিজেনটা শুধু বাহক গ্যাস হিসেবে ব্যবহৃত হয় না। এটা একটা এমসিকিউর মতো কোশ্চেন, এটা হচ্ছে 22-23 সালে আসছে। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। দেখো এটা ছিল আমাদের আগের কোশ্চেন, এবার হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করব। পরবর্তী কোশ্চেনটা কি আমাদের, যে 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত ঘনমাত্রা, মানে কত আয়তন প্রয়োজন হবে। যদি আমি একটু খেয়াল করি, সোডিয়াম কার্বনেট এটার হচ্ছে ভ্যালুগুলো দেওয়া আছে। দেখো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভ্যালুগুলা, রেড কালি দিয়ে দেখাই। সোডিয়াম কার্বনেটের এই যেগুলো দেওয়া আছে, 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট, এটাকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তার মানে একটা ক্ষারের সাথে একটা হচ্ছে অম্লের বিক্রিয়া, এটা একটা প্রশমন বিক্রিয়া। এটা কিভাবে করবো, ডাটাগুলো একটু লিখে দিই। সোডিয়াম কার্বনেট, এটার হচ্ছে ভলিউম ধরো V1 ধরলাম, এটার ভলিউম দেওয়া আছে 100 মিলিলিটার। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, এটাকে আমরা ধরলাম S1, S1 এর মান দেওয়া আছে 0.2 মোলার। হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার ভলিউম V2 এটা তোমার বের করতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার হচ্ছে S2 যে ঘনমাত্রা, এটা তোমার দেওয়া আছে 0.4 মোলার। ওকে, আমি যদি আবার দেখি, সোডিয়াম কার্বনেটের ভলিউম দেওয়া আছে 100 মিলিলিটার, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউমটা তোমার বের করতে হবে, তার ঘনমাত্রা তোমাকে দিয়ে দিছে। এখন এক পাশে লিখে আমরা অ্যাসিড, আরেক পাশে লিখে আমরা ক্ষার। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসিডের E1N1 নিবা, ক্ষারের হচ্ছে E2N2 নিবা। ই কি, ই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা।
যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যার কথা চিন্তা করো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ সে জলীয় দ্রবণে একটা প্রোটন দিতে পারে। কোন অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে সে জলীয় দ্রবণে যতটা হাইড্রোজেন বা H+ দিতে পারে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু জলীয় দ্রবণে একটা H+ দিতে পারে, তার তুল্য সংখ্যা 1। আর সোডিয়াম কার্বনেট একটা লবণ বা ক্ষারীয় লবণ, এটা তুল্য সংখ্যা হচ্ছে 2। এটার এর ভ্যালু হচ্ছে 2, কারণ সে হচ্ছে 2 মোল H+ কে প্রশমিত করতে পারে। তো তার তুল্য সংখ্যা 2। এবার আমরা এটাকে লিখতে পারি E1 ইনটু n কে আমরা লিখতে পারি V1 ইনটু S1, কারণ আমরা একটা সূত্র জানি যে n = V ইনটু S। এই সূত্রটা আমরা সবাই জানি। এখন দেখো, সো পরিবর্তে আমরা লিখলাম V1 S1, এখানে লিখি আমি HCl, কারণ এটা HCl এর ক্ষেত্রে। আর এখানে E2 ইনটু V2 ইনটু হচ্ছে S2। এটা হচ্ছে ক্ষার হিসেবে আমরা এখানে রাখবো সোডিয়াম কার্বনেটকে। এবার আমরা ভ্যালুগুলো বসাই দিই। আমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এর মান 1, ভলিউম হচ্ছে আমি জানি না, V1 আমার বের করা লাগবে। S1 হচ্ছে আমি জানি, S1 এর ভ্যালু হচ্ছে আমার কত, 0.2 দেওয়া আছে। সো 0.2, এই দাঁড়াও একটু ভুল হয়েছে, এখানে আমি উল্টা পাশে লিখে দিয়েছি। এটা হচ্ছে এই পাশে আমার অ্যাসিড না লিখে এই পাশে ক্ষার লিখি, তাহলে হচ্ছে বিষয়টা তোমাদের জন্য সুবিধা হবে, কারণ আমি এখানে V1 S1 ক্ষারের ক্ষেত্রে লিখছি। সো এইটাকে লিখে আমি ক্ষার, আর এই পাশে লিখে আমি অ্যাসিড। সো এইখানে হচ্ছে একটু চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে এটা লিখবো সোডিয়াম কার্বনেট, এটা HCl। সো এটা লিখে আমি সোডিয়াম কার্বনেট, আর এটা HCl লিখি। ওকে, এবার হচ্ছে সমস্যা হবে না। সো দেখো, আমার সোডিয়াম কার্বনেটের ভলিউম কিন্তু আমি দিছি, সবকিছু চেঞ্জ করতে হইতেছে। দেখো, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2, সোডিয়াম কার্বনেটের ভলিউম হচ্ছে কত দেওয়া আছে এখানে, 100। ওকে, সো আমরা এখানে ডাটাগুলো বসাইলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউম এই V2টা আমার বের করা লাগবে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.4 মোলার। সো এবার যদি আমি V2 বের করতে চাই, V2 = হবে 2 ইনটু 100 ইনটু 0.2, আর নিচে হচ্ছে তোমার কি থাকতেছে 1 ইনটু 0.4। সো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কিভাবে করবা, উপরে যে 0.2টা আছে এটাকে তুমি 2 লিখতে পারবা, 2 লিখলে হচ্ছে নিচে আবার 10 দিয়ে গুণ দেওয়া লাগবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। 2 রে যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে 0.2। সো দেখো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটাকে করি 2 ইনটু 10 সরি 100 ইনটু এই 2 যেটা আছে 0.2 আছে এটাকে 2 লেখো, 0.2 কে 2 লিখলে হচ্ছে তোমার নিচে 10 দিয়ে ভাগ দেওয়া লাগবে। সো 0.2 কে আমরা লিখলাম 2/10, এবার গুণ দাও। এবার এখানে তোমার হচ্ছে 1 ছিল, তো 1 লেখো, আর এই যে 0.4 ছিল, এই 0.4 কে তুমি 4 লেখো, আর 4 লিখলে তাকেও 10 দিয়ে ভাগ দিতে হবে। এখন 10 দিয়ে যদি নিচে ভাগ দাও এটা হচ্ছে উপরে চলে যাবে, এই যে 10 দিয়ে আমি ভাগ দিলাম। এইবার তুমি ক্যালকুলেশনটা খুব ইজিতে করতে পারবে। দেখো কিভাবে, এই 2 দিয়ে হচ্ছে তুমি এই 4 রে কাটো তাহলে 2 হয়, এই 2 দিয়ে এই 2 কে কাটো তাহলে কত হয় 2, এই 10 আর এই 10 কাটা। সো আলটিমেটলি তোমার ভলিউম কিন্তু 100 মিলিলিটার রয়ে গেছে। সো এটা যদি কাটো 10 দিয়ে 10 রে কাটো, ভলিউম হচ্ছে 100 মিলিলিটার। সো অ্যানসার হচ্ছে আমাদের সি, যে 100 মিলিলিটার হবে অ্যানসার। আমি ক্যালকুলেশনটা তোমাদের করে দেখাইলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই অ্যানসারটা পেয়ে গেলাম, যেটা অ্যানসার হবে 100 মিলিলিটার। কিভাবে হইলো তাও দেখলাম, একটু মার্কিং করে দিই। এটার অ্যানসার হচ্ছে 100 মিলিলিটার, অ্যানসার হবে সি। এটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে ক্লাসে আগেও করাইছি, তো এখন হচ্ছে আমরা আবার দেখলাম বিষয়টাকে। এবার দেখো পরের কোশ্চেন, যে কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কাকে বলে, মানে একই মৌলে জারণ এবং বিজারণ ঘটে, একই মৌলে যদি জারণ এবং বিজারণ ঘটে তাহলে তাকে আমরা বলি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এখন দেখো, এখানে সোডিয়ামের জারণ মান ছিল 0, এখানে গিয়ে হয়েছে +1, ক্লোরিনের জারণ মান ছিল 0, এখানে গিয়ে হয়েছে -1। সো এই ক্ষেত্রে কিন্তু দুইটার ক্ষেত্রেই জারণ বিজারণ ঘটছে, ঠিক আছে।
সোডিয়ামে ঘটছে হচ্ছে জারণ আর ক্লোরিনে ঘটছে হচ্ছে বিজারণ। এবার দেখো সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড এটা একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? তো এটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া না, জাস্ট হচ্ছে দেখো সিলভারের সাথে আইসে এই যে সোডিয়ামটা অ্যাড হয়েছে আর নাইট্রেটটা কি হচ্ছে সোডিয়ামের সাথে অ্যাড হয়েছে, তার মানে প্রতিস্থাপন করছে, দ্বিপ্রতিস্থাপন, এটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া না। 3 নাম্বার বিক্রিয়া থেকে চিন্তা করো, এটা যদি আমি একটু এখানে লিখে দেখাই, ক্লোরিনের সাথে পানি বিক্রিয়া করছে, কইরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে তোমার এই যে অ্যাসিডটা তৈরি করলো। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা মান -1। এইখানে দেখো অক্সিজেনের জারণ মান -2, হাইড্রোজেনের হচ্ছে +1। তো অবশ্যই ক্লোরিনের জারণ মান এখানে আবার +1 হওয়া লাগবে, কারণ এই +1 প্লাস -2 কে প্রশমিত করতে হলে ক্লোরিনেরটাও হচ্ছে +1 হয়ে যাইতে হয়, হাইড্রোজেনেরটা হচ্ছে +1 হয়ে যেতে হয়। তো +1 যোগ +1, সরি এটা হচ্ছে ঝামেলা হয়ে গেল। দেখো তার মানে +2 একে একে যোগ করলে 2 আর -2, তার মানে নিউট্রাল হলো। তো এখানে দেখো ক্লোরিনের জারণ হচ্ছে কত, +1। তো একবার দেখো 0 থেকে হচ্ছে একবার সে হচ্ছে -1 এ গেছে, তার মানে সে তার হচ্ছে বিজারণ ঘটছে, কারণ বিজারণ মানে আমরা জানি কি সে তার জারণ সংখ্যা হ্রাস পাবে। আবার 0 থেকে একবার সে হচ্ছে +1 এ গেছে, তার মানে তার জারণ ঘটছে। কিভাবে জারণ করছেন? জারণ মানে আমরা জানি কি ইলেকট্রন ছাড়ন এবং জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একবার 0 থেকে +1 হয়েছে, তার মানে জারণ করছে, আবার 0 থেকে হচ্ছে -1 হয়েছে, বিজারণ করছে। একই মৌলে ক্লোরিনটার মধ্যেই জারণ এবং বিজারণ ঘটছে, যেহেতু একই মৌলে জারণ এবং বিজারণ ঘটে, তার মানে এটা একটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। সো আমাদের অ্যানসার হবে সি নাম্বারটা, যেটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। বাকি যে ডি নাম্বারটা, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে আয়রনের মান +3 ছিল, এখানে গিয়ে হচ্ছে +2 হয়েছে, এখানে টিনের মান +2 ছিল, এখানে গিয়ে হচ্ছে টিনের মান +4 হয়েছে। সো এটা জারণ বিজারণ বিক্রিয়া, বাট অসামঞ্জস্যকরণ বিক্রিয়া শুধুমাত্র আমাদের এই যে ক্লোরিনের। এটা আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউ তে চলে যাই। পরবর্তী এমসিকিউ কি বলছে, বিশুদ্ধ পানিতে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার অনুপাত কত? দেখো বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত থাকে? H+ এর ঘনমাত্রাও থাকে 10⁻⁻7, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও থাকে 10⁻⁻7। সো তুমি যদি হচ্ছে দুইটার ঘনমাত্রার অনুপাত নাও, যে ধরো অনুপাত করলা যে হাইড্রোক্সিল আয়ন আর হচ্ছে হাইড্রোজেন আয়ন, তো অনুপাত নিলে 1 হবে, কারণ 10⁻⁻7 আর নিচেও থাকবে 10⁻⁻7, এটা কাটাকাটি করলে 1 হবে। সো বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার অনুপাত হচ্ছে 1। এবার দেখো পরে একটা কোশ্চেন আসছে যে ক্রোমিক অ্যাসিড দ্বারা কাঁচপাত্র পরিষ্কার করার ক্ষেত্রে কোন ধরনের বিক্রিয়া ঘটে? এটা আমরা একদম ইন্টারমিডিয়েটের শুরুতে উঠলেই জানি যে ক্রোমিক অ্যাসিড দ্বারা হচ্ছে কোনো কিছু পরিষ্কারের একটা জারণ বিক্রিয়া, কারণ সেখানে জায়মান একটা অক্সিজেন উৎপন্ন হয়, ন্যাসেন্ট অক্সিজেন, এই যে ও এটাও তৈরি হয়। জার্মান অক্সিজেন দিয়ে হচ্ছে কি সেই কাঁচ পাত্রকে পরিষ্কার করে ফেলে, যেহেতু জার্মান অক্সিজেন ঘটে উৎপন্ন হয়, তার মানে এটা একটা জারণ বিক্রিয়া। ওকে, দেখো আমরা হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউ তে চলে যাই। এখানে দুইটা কম্পাউন্ড দিছে, দিয়া বলছে যে একটাতে ম্যাঙ্গানিজ আর একটাতে আয়রনের জারণ মান বের করতে বলছে। এটা কিভাবে বের করব? দেখো প্রথম কম্পাউন্ড যেটা বেরিয়াম MnF4, এখান থেকে হচ্ছে তোমার এই ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে হবে। মুক্ত অবস্থায় প্রত্যেকটা যৌগের জারণ মান 0 হয়, তো এটা 0 লিখলাম। ব্যারিয়ামের জারণ মান +2, কারণ হচ্ছে সে গ্রুপ 2 এর মৌল। পর্যায় সারণীর গ্রুপ 2 এতে যেসব মৌলগুলো থাকে তাদের জারণ মান হয় +2। ম্যাঙ্গানিজের জারণ মান তোমার বের করতে হবে, এটাকে তুমি x ধরে রাখো। আর ফ্লোরিনের জারণ মান, ঠিক আছে, ফ্লোরাইডের জারণ মান হয় -1, কারণ গ্রুপ 17 তো গ্রুপ 17 তে হচ্ছে জারণ মান হয় -1, যেহেতু 4টা ফ্লোরিন আছে, সো 4 দিয়ে গুণ দেই আর ইজ ইকুয়াল টু 0 লিখলাম। তো এটা কত হয়, +2 + x আর হচ্ছে -4 ইজ ইকুয়াল টু 0। সো তোমার x ইজ ইকুয়াল টু হয় কত, এই পাশে যদি এগুলোকে সবগুলোকে নেই তুমি, তাহলে হচ্ছে 4 - 2 হয়, তার মানে হচ্ছে +2। সো ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +2। এবার হচ্ছে আয়রনের জারণ মান কত? পরের কম্পাউন্ডের কথা চিন্তা করো, Li2 MgFeF6, এটা তো হচ্ছে আয়রনের জারণ মান বের করতে হবে। মুক্ত অবস্থায় প্রত্যেকের জারণ মান 0, তোমার এখানে হচ্ছে এই যে আয়রনের জারণ মান বের করবে। লিথিয়ামের জারণ মান +1, কারণ সে গ্রুপ 1 এর, +1 * 2। ম্যাগনেসিয়ামের জারণ মান +2, কারণ সে কি গ্রুপ 2 তে, তো +2। আয়রনের জারণ মান জানি না x,
ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1, 6টা আছে তো 6 দিয়ে গুণ দাও। ফ্লোরিন 6টা আছে, আমি 6 দিয়ে গুণ দিলাম। সো আলটিমেটলি আমার অ্যানসারটা কি হয়? +2 +2 +x মাইনাস হচ্ছে 6 0। সো তোমার থাকতেছে x 6 আর 2 দিয়ে যোগ করলে হচ্ছে 4 হয়, তো 4 বিয়োগ দাও, তো হচ্ছে +2। সো তোমার অ্যানসার হবে +2 কারণ কি? কারণ দেখো এইখানেও +2 হচ্ছে ভ্যালু, ম্যাঙ্গানিসের হচ্ছে +2, এটা হচ্ছে ম্যাঙ্গানিসেরটা, এটা হচ্ছে আয়রনেরটা। সো দুইটা জারণ মান +2 আশা করি বুঝতে পারছো। জারণ মান নির্ণয় করা তো কঠিন কিছু না। যেহেতু তোমার জাস্ট মনে রাখতে হবে লিথিয়াম যেহেতু গ্রুপ 1 এ, তার মানে তার জারণ মান +1, ম্যাঙ্গানিজ গ্রুপ 2 তে, তার মানে তার জারণ মান +2, ফ্লোরিন গ্রুপ হচ্ছে কত 17 এ, আমরা জানি কি গ্রুপ 17 এ যেগুলো হ্যালোজেন আছে তার জারণ মান হয় -1। আর হচ্ছে এখানেও দেখো বেরিয়াম হচ্ছে গ্রুপ 2 তে আছে, তো তার জারণ মান +2, আর বাকিগুলো হচ্ছে আমরা সিরিয়ালি করে ফেললাম। আশা করি বুঝতে পারছো যে এখানে জারণ মান কত +2 and +2। পরের এমসিকিউ দেখো, এখানে বলছে একটা হচ্ছে থায়োসালফেট আর হচ্ছে টেট্রাথায়োনেট, এই দুইটা হচ্ছে যৌগমূলকের মধ্যে সালফারের জারণ মান তোমার বের করতে হবে। কিভাবে বের করবা? খুবই সিম্পল। ফার্স্ট অফ অল থায়োসালফেট যেটা আছে S2O3 এটা জারণ মান কিভাবে বের করবা? কোন একটা যৌগমূলকের টোটাল জারণ মান হয় তার যে টোটাল চার্জ আছে ওই চার্জের সমান। সো এই যে থায়োসালফেটের জারণ মান হচ্ছে -2, তো তার টোটাল জারণ মান হবে -2। এবার দেখো এখানে তোমার সালফারটা বের করতে হবে, তাই না? তো সালফারটা ধরো তুমি জানো না, এটা স্টার দিয়ে রাখো। সালফারটা জানো না, তার মানে হচ্ছে দুইটা সালফার আছে তো 2 ইনটু তুমি x ধরো, এটা হচ্ছে x। অক্সিজেনের জারণ মান আমি জানি, কারণ কত? অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 তে, গ্রুপ 16 হলে তার জারণ মান হয় -2, তিনটা অক্সিজেন আছে তো 3 দিয়ে গুণ দিলাম =-2। ওকে, সো 2x 3 দুগুণ হচ্ছে কত 6 না, তো -6 আর হচ্ছে এখানে +2। এবার যদি তুমি করো 2x হচ্ছে 6 2 সরি 6 + 2। ওটা কি ভুল করলাম? ও এটা -2 হবে, আমি +2 লিখছি, এটা তো ভুল মনে হইতেছে। এটা হচ্ছে -2। সো এইখানে হচ্ছে -6টা হচ্ছে ওই পাশে গেলে হচ্ছে +6 হয়, +6, আর এটা -2 ছিল -2, সো হচ্ছে +4। 2x হচ্ছে +4, সো x হচ্ছে +4/2, তার মানে হচ্ছে +2। সো এইটার ভিতরে হচ্ছে সালফারের জারণ মান +2। ওকে, এবার আসলে একটা থায়োনেট যেটা আছে S4O6, এটার টোটাল জারণ মান কিন্তু -2 আছে, কারণ যৌগমূলকের চার্জ যা মুক্ত অবস্থায় তার জারণ মান তা। সো এটা হচ্ছে চার্জ -2 টোটাল চার্জ। এবার দেখো সালফারটা বের করতে হবে, আমি জানি না x ধরলাম, 4 হলো সালফার আছে তো তুমি 4 দিয়ে গুণ দাও 4x। এখানে অক্সিজেন আছে কয়টা? 6টা। অক্সিজেনের জারণ হচ্ছে -2 ইনটু 6টা আছে যেহেতু 6 দিয়ে গুণ দিলাম, আর আলটিমেটলি হচ্ছে -2। এবার যদি তুমি করো 4x আর হচ্ছে 6 দুগুণে 12 -12 হচ্ছে -2। সো 4x কত হচ্ছে 12 -2। 12টা হচ্ছে মাইনাস এই পাশে ছিল, ওই পাশে গেলে হচ্ছে প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস ছিল মাইনাস। তো 12 থেকে হচ্ছে তুমি 2 বিয়োগ দাও, তাহলে হচ্ছে কত 10 হয় না? সো 4x কত হয় 10 হয়। এবার x হচ্ছে 10/4, এটা যদি করো তাহলে হচ্ছে +2.5 হইতেছে। সো একবার সালফারের জারণ মান, সোডিয়াম থায়োসালফেটের জারণ মান হচ্ছে +2, টেট্রাথায়োনেটের জারণ মান হচ্ছে +2.5। সো এটার অ্যান্সার হবে +2 আর হচ্ছে +2.5। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাই। এখানে বলছে ম্যাঙ্গানেট আয়নকে ইথেন ডাইওয়েট আয়ন দ্বারা বিজারিত করলে ম্যাঙ্গানিসের জারণ মান কত? এই ইথেন ডাইওয়েট মানে হচ্ছে যে C2O4 2- অক্সালেট যেটা, এটাকে ইথেন ডাইওয়েট বলা হয়। এখন ম্যাঙ্গানেট হচ্ছে একটা জারক আর ইথেন ডাইওয়েট হচ্ছে একটা বিজারক।
ম্যাঙ্গানেটের সাথে যে কোনো বিজারক বিক্রিয়া করুক অম্লীয় মাধ্যমে, তার জারণ মানের পরিবর্তনটা কিভাবে হয় আমি দেখাই তোমাকে। জারণ মানের পরিবর্তন হবে যে MnO4 যেটা আছে এটা নরমালি 5টা ইলেকট্রন গ্রহণ করে। এখন 5টা ইলেকট্রন গ্রহণ করলে তার পরিণতি হয় Mn2+। কিভাবে? এই ম্যাঙ্গানেটে তার জারণ মান কত? এই যে MnO4 এ মাইনাস। সো মুক্ত অবস্থায় এখানে যদি আমি তোমার জারণ মানটা বের করি তাহলে হচ্ছে MnO4 এর টোটাল জারণ মান হচ্ছে -1। সো ম্যাঙ্গানিজের জারণ মান জানি না x, অক্সিজেন হচ্ছে -2 * 4 = হচ্ছে -1। সো x = কি হয়? 4 × 2 = 8, তো 8 ওই পাশে চলে যাবে, +8 -1, সো +7। সো তুমি যদি হচ্ছে এটা করো তাহলে হচ্ছে এখানে +7 থাকে তার জারণ মান। সে 5টা ইলেকট্রন যখন গ্রহণ করে, তুমি হচ্ছে 7 টাকা দেনা আছো, 5 টাকা যদি তুমি হচ্ছে পাও তাহলে হচ্ছে তোমার দেনা কিন্তু কমতেছে। তার মানে আগে ছিল 7, এখন তুমি 5 টাকা পরিশোধ করছো, তার মানে আর 2 টাকা দেনা। সো প্লাস 5টা ইলেকট্রন গ্রহণ করার পরে +7 থেকে তার জারণ মান হচ্ছে +2 তে চলে যায়। আর এইখানে হচ্ছে যতটা হাইড্রোজেন থাকবে তত অণু পানি লিখতে হয়, H2O। এখন 4 অণু পানি যখন তুমি লিখছো তখন তোমার কিন্তু 4 অণু পানিতে হচ্ছে 8টা হাইড্রোজেন থাকে, এখানে তোমার 8H+ দিতে হবে। সো এটা ছিল টোটাল বিক্রিয়া। তার মানে ম্যাঙ্গানেট আয়ন ইথেন ডাইঅক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে তখন তার জারণ মানের পরিবর্তনটা হলো +2 তে চলে যায়, +7 থেকে +2 তে চলে যায়। সো অ্যানসার হবে সি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এটা কত সালে আসছে? 2018, 17-18 সেশনে। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে কি 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে 1 লিটার জলীয় দ্রবণ তৈরি করা হলো। দ্রবণটির ঘনমাত্রা কত? এটা কিভাবে বের করব? এটা একদম ইজি। ওই যে ঘনমাত্রা বের করতে বলছে তো, সো S = 1000 W বাই হচ্ছে mv। তুমি দেখো এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে। W এর ভ্যালু দেওয়া আছে 0.98, তারপরে হচ্ছে ভলিউম দেওয়া আছে 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিডের ভর আমরা জানি 98 গ্রাম। ওকে, এখন বলছো তোমার ঘনমাত্রা কত? S = 1। এটা কিভাবে বের করব? এই যে S = 1000 W বাই mv। সো 1000 এর 1000 লেখো। W এর ভ্যালু হচ্ছে 0.98, m এর মান কত? 98, আর ভলিউম হচ্ছে 1000 মিলিলিটার। এই যে 1000 ছিল, 1000 1000 কাটা, এখানে থাকতেছে 0.98 আর নিচে থাকতেছে 98। তো এটাকে যদি কত তাহলে 0.01 মোলার হয়। সিম্পল। এই তো জাস্ট ঘনমাত্রাটা বের করো। 0.98 কে যদি তুমি 98 দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে 0.01 আসে। আশা করি বুঝতে পারছো। সো এটা অ্যানসার হবে কোনটা? 0.01। আগেরটা অ্যানসার ছিল এটা। সো এটার অ্যানসার হচ্ছে কত? 0.01 মোলার। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা ছিল আমাদের ঘনমাত্রা বের করার কোশ্চেন। তারপরে কোশ্চেন যে একটি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের 100 মিলিলিটারকে সম্পূর্ণ নিরপেক্ষ মানে নিউট্রাল করতে হলে কত আয়তনে 0.5 মোলার অক্সালিক অ্যাসিডের প্রয়োজন? দুইটা জিনিস নিয়ে এখানে কথা হইতেছে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4। ওকে, এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ইয়া দেওয়া আছে, দেখো ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার, তার হচ্ছে আয়তন দেওয়া আছে। আয়তন কত? 100 মিলিলিটার। এই 1 মোলার 100 মিলিলিটারকে প্রশমিত করতে 0.5 মোলার অক্সালিক অ্যাসিডের কত আয়তন? যদি আমি ভলিউমগুলো লিখি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের আমি আয়তনকে V1 ধরলাম, এই V1 এর ভ্যালু যদি আমি 100 মিলিলিটার লিখলাম, দেওয়া আছে। আচ্ছা, আবার লিখি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ভলিউম ধরলাম আমি V1। V1 কত? 100 মিলিলিটার। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা S1, এটা হচ্ছে 1 মোলার, এটাকে আমি লিখলাম। এখন অক্সালিক অ্যাসিড যেটা H2C2O4, এইটার হচ্ছে তোমার ভলিউম কত? ভলিউমটা তোমার বের করতে হবে, যে V2 = 9, এটা তোমার বের করতে হবে ভলিউমটা। H2C2O4 এটার যে ঘনমাত্রা S2, এটা দেওয়া আছে। এই যে ঘনমাত্রা কত দেওয়া আছে?
ও সরি, ওটা অন্য পেজে চলে গেছিল। এত মিলিলিটার। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা S1 দেওয়া আছে কতটুকু, 1 মোলার। H2C2O4 এটার হচ্ছে আয়তন V2, এটা বের করতে হবে। H2C2O4 এটার ঘনমাত্রা S2, এটা হচ্ছে কত দেওয়া আছে, 0.5 মোলার। এখন তোমার জাস্ট হচ্ছে তুমি এক পাশে অ্যাসিড লিখবা আর এক পাশে ক্ষার লিখবা, করে হচ্ছে অঙ্কটা করে ফেলবে। কিভাবে দেখো, আমি বের করতে হবে অক্সালিক অ্যাসিড, তো সো অক্সালিক অ্যাসিড কে এই পাশে রাখলাম H2C2O4, আর এই পাশে রাখলাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কে। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের H2C2 E1 S1 into V1 রাখলাম, এটা V2 হবে। আমরা আগের মতোই করব এটা। দেখো E2 into V2 into S2, কারণ আমি হচ্ছে অক্সালিক অ্যাসিডেরটা হচ্ছে 2 নাম্বার দিয়ে সেট করছিলাম, মানে ডিনোট করছিলাম। দেখো S2 V2 দিয়ে। অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা জানি কত, 2, কারণ সে হচ্ছে জলীয় দ্রবণে দুইটা দেয়। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের E2 এর মান হচ্ছে 2, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের E1 এর মান হচ্ছে 1, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি একটা হাইড্রোক্সিল আয়ন দেয়। এখন দেখো এটা হচ্ছে E1 into V1 into S1। সো দেখো E2 এর মান কত, 2, V2 আমার বের করতে হবে। S2 এর মান হচ্ছে কত দেওয়া আছে, 0.5 মোলার, সো 0.5 লিখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম এখানে কত দেওয়া ছিল, 100 মিলিলিটার। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া ছিল, 1 মোলার। এবার জাস্ট তুমি V2টা বের করবা। সো V2 হচ্ছে কি, উপরে থাকতেছে 100 into 1 into 1, আর নিচে থাকতেছে হচ্ছে 2 into 0.5। এখন দেখো এটা কিভাবে করব। 2 দিয়ে যদি তুমি হচ্ছে 0.5 দিয়ে গুণ দাও, তার মানে হচ্ছে 1 হবে। তো উপরে থাকতেছে 100 into 1, আর নিচে থাকতেছে 2 দিয়ে হচ্ছে 0.5 দিয়ে গুণ দাও, 1 দিয়ে 1 রে কাটো, তাহলে হচ্ছে 100 মিলিলিটার হইতেছে। সেম ম্যাথের মতো আমরা একটা সামনে করছিলাম, তো এটা হচ্ছে অ্যানসার হবে 100 মিলিলিটার। কত আয়তনের দরকার হবে, 100 মিলিলিটার। দেখো আমি আবার বলি, এক পাশে তোমার হচ্ছে অ্যাসিডটা রাখলাম, ধরো এখানে রাখলাম অ্যাসিড, আর এখানে রাখলাম হচ্ছে আমি ক্ষার। তারপরে দুইটার E1 V1 S1 নিলাম, E2 V2 S2 নিলাম, নেওয়ার পরে আলটিমেটলি হচ্ছে ম্যাথটা করে ফেললাম। সো এই সূত্রটি তুমি খুব ইজিলি যদি প্র্যাকটিস বেশি করে করো, তাহলে খুব ইজিলি হচ্ছে ম্যাথটা করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে তুমি এইভাবে করতে পারবা, তাহলে হচ্ছে তোমার বিক্রিয়া লেখার ঝামেলাটা পড়বে না। তারপর হচ্ছে জামিন বিজামিন বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে করা যায়। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে হচ্ছে এই ভ্যালুগুলো ভুলে লিখছিলাম। দেখো এখানে কি বলছে, যে 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে, পরবর্তী কোশ্চেন যেটা, যে 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.12 মিলিলিটার 12 মোলার ঘনমাত্রার 15 মিলিলিটার অক্সালিক অ্যাসিড দ্বারা টাইট্রেশন করলে প্রশমন বিন্দু পাওয়া যায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, সেম কথা। এটা কি আগের কোশ্চেন নাকি, যে এটা পরের কোশ্চেন? দেখো এটা আসছে 12-13 সালে, আর এটা আসছে কত 13-14 সালে, সেম কোশ্চেন দিয়ে দিছে। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এক সাইডে, আর একটা হচ্ছে দেওয়া কি অক্সালিক অ্যাসিড, মানে H2C2O4। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা E এর মান আমরা জানি 1। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম কত দেওয়া, V1 আমরা ধরে নেই, V1 কত দেওয়া, 100 মিলিলিটার দেওয়া আছে। সরি 100 মিলিলিটার না, 10 মিলিলিটার, 10 মিলিলিটার। এটার S1 কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.12 মোলার। অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা E2, এটা হচ্ছে 2, এর আগেও দেখছি। অক্সালিক অ্যাসিডের ভলিউম V2 দেওয়া আছে 15 মিলিলিটার। এটার S2 তোমার বের করতে হবে। S2 ইকুয়াল টু হোয়াট,
সো আগের মতোই তোমার হচ্ছে অক্সালিক অ্যাসিড এক পাশে লেখো H2C2O4, আরেক পাশে লেখো হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এটা হচ্ছে E2 ইনটু V2 ইনটু S2, আর এটা হচ্ছে E1 ইনটু V1 ইনটু S1। এখন এখান থেকে তোমার কোনটা বের করতে হবে? এই যে S2 টা বের করতে হবে, এই যে S2 এর ভ্যালুটা বের করতে হবে। সো S2 ইজ ইকুয়াল টু হচ্ছে E1 ইনটু V1 ইনটু S1, আর এখানে হচ্ছে তোমার E2 ইনটু V2। সো E1 এর মান কত দেওয়া আছে? 1। V1 এর মান কত? 100 মিলি, সরি 10 মিলিলিটার। 10। আর এখানে S1 এর মান কত? 0.12। আর নিচে হচ্ছে তোমার E2, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, এই যে আমি এখানে লিখছিলাম 2। এটার ভলিউম কত? 15। তো 15 লেখো। এবার জাস্ট ক্যালকুলেশন করো। কিভাবে করবা? 2 দিয়ে যদি 0.12 রে কাটো তাহলে 0.6 হয়। আর ধরো 5 দুগুণে হচ্ছে 10, সরি 5 দুগুণে না, আমি ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে করি। তো 10 ছিল তো আমাদের, দেখো এখানে ছিল 10, তো 5 দিয়ে কাটলাম, 3 5 15, আর হচ্ছে 5 দুগুণে 10। তো উপরে থাকতেছে তোমার 2 ইনটু 0.6, আর নিচে থাকতেছে হচ্ছে 3। তো এবার যদি তুমি কাটো 3 দিয়ে 0.6 এ যদি কাটো তাহলে হচ্ছে 0.2 হয়। দেখো 3 দিয়ে 0.6 এ কাটো তাহলে হচ্ছে তোমার উপরে থাকতেছে 2, আর 3 দিয়ে যদি 0.6 এ কাটো তাহলে হচ্ছে 0.3 হয়। আলটিমেটলি হচ্ছে তোমার অ্যানসার কত হয়? সরি, এটা হচ্ছে 0.2। সো অ্যানসার হয় 0.4 মোলার। আশা করি বুঝতে পারছো। সো 0.40 মোলার এটা হবে অ্যানসার। এটাতে হচ্ছে কনফিউজিং থাকার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা আবার দেখি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। আমাদের কি ছিল? E1 এর মান ছিল হচ্ছে 1, V1 এর মান ছিল হচ্ছে তোমার 10, হ্যাঁ V1 এর মান ছিল 10, S1 এর মান হচ্ছে 0.12, আর নিচে ছিল হচ্ছে E2 এর মান ছিল হচ্ছে 2, V2 এর মান ছিল 15। আমরা কিভাবে কাটলাম? 2 দিয়ে প্রথমে হচ্ছে 0.12 এ কাটলাম, তার মানে হচ্ছে 0.6 হইলো। আর আর কি করছিলাম এখানে? ক্যালকুলেশনটা মেবি একটু ঝামেলা হয়েছে মনে হয়। আচ্ছা, আমি একটু ফ্রেশ করে করি। এখানে নিচে হচ্ছে জায়গার সংকট আছে, তো এই কারণে হচ্ছে ক্যালকুলেশনটা ভালোভাবে এখানে করা যাইতেছিল না। দেখো উপরে থাকতেছে তোমার হচ্ছে 10 ইনটু হচ্ছে 0.12, আর নিচে থাকতেছে তোমার 2 ইনটু 0.15। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কিভাবে করবে? 15 মিলিলিটার। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15, ঠিক আছে। নিচে থাকতেছে 6, উপরে থাকতেছে হচ্ছে 0. তার মানে 0.4 হয় অ্যানসার আলটিমেটলি। 0.12 বাই হচ্ছে 6, তার মানে হচ্ছে কত হয়? ও উপরে আবার 2 আছে এটার সাথে। এটা যদি 3 দিয়ে কাটো তাহলে হচ্ছে 0.12 বাই হচ্ছে 3, 0.40। তো অ্যানসার ডি নাম্বারটা হবে। পরবর্তী ম্যাথে চলে আসি। আমরা কনসেপ্ট বুঝলে হচ্ছে ক্যালকুলেশন নিজ হাতে করতে পারবো, আশা করি সমস্যা হবে না। দেখো পরবর্তী কোশ্চেন, 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের 20 মিলিলিটার দ্বারা 20 মিলিলিটার কস্টিক সোডা প্রশমিত হয়। ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করো। ক্ষার হচ্ছে কস্টিক সোডা, KOH। কস্টিক সোডা হচ্ছে, এটা আমি জিনিসগুলো ডিফারেন্ট টাইপে লিখি। কস্টিক সোডার আয়তন হচ্ছে এত, মোলারিটি বের করা লাগবে। সো আয়তন ধরো তোমার V1, ধরো V1 হচ্ছে 20 মিলিলিটার, আর S1 এটা বের করতে হবে। এবার আসা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের H2SO4, এটার ভলিউম V2 হচ্ছে 20.5 মিলিলিটার। এইটার ঘনমাত্রা S2 এর মান দেওয়া আছে কত? 0.5 মোলার। এবার
এখান থেকে হচ্ছে তোমার কষ্টিক সোডার হচ্ছে মোলারিটি বের করতে হবে। তুমি এক পাশে লেখো অ্যাসিড, ডিফারেন্ট কালি কি লিখি, এটা ভিজিবল হইতেছে না ওইভাবে। দেখো এক পাশে লেখো ক্ষার, আরেক পাশে লেখো অ্যাসিড। সো ক্ষারের ইএসবি ই ইনটু, ক্ষারটা যেহেতু E1 লিখছে তাহলে E1 ইনটু S1 ইনটু V1, এটা হচ্ছে কষ্টিক সোডা, তার মানে হচ্ছে সরি কষ্টিক সোডা তো সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখলাম। আর এখানে হচ্ছে E2 ইনটু V2 ইনটু S2, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের। সো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, তারপরে হচ্ছে তার ঘনমাত্রা কত দেওয়া আছে, ঘনমাত্রা S1 টা বের করতে হবে, আর V1 এর মান দেওয়া আছে 20। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, কারণ সে জলীয় দ্রবণে দুইটা হচ্ছে প্রোটন দান করে। তার ভলিউম কত, তার ভলিউম হচ্ছে 20.5, তার হচ্ছে ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে 0.5। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো S1 বের করতে, তাহলে হচ্ছে 2 ইনটু 20.5 ইনটু হচ্ছে 0.5, আর নিচে থাকতেছে তোমার 20। এবার এটাকে তুমি হচ্ছে কাটাকাটি করো, 2 দিয়ে হচ্ছে 20 টা কাটো, এটার সাথে আবার 1 গুণ আছে, তাহলে হচ্ছে 10 হয়। এবার উপরে থাকতেছে 20.5 আর এখানে থাকতেছে 0.5, আর নিচে থাকতেছে তোমার 10। সো 10 দিয়ে যদি তুমি তো হচ্ছে 20.5 রে কাটো, আচ্ছা এটাকে হচ্ছে আমি একটু সহজ করে দিই। সেটা হচ্ছে এই 5 কে আমি লিখলাম হচ্ছে, আচ্ছা এই যে 0.5 আছে, এই 0.5 কে তুমি 5 লেখো, শুধু পয়েন্টটা উঠিয়ে দিয়ে তুমি শুধু 5 লেখো। দেখো 0.5 এর বদলে আমি 5 লিখলাম, তার মানে তার নিচে হচ্ছে আরো কি একটা 10 গুণ দিতে হবে না, 10 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0.5 হয়। তো এবার তোমার কাটতে সুবিধা হবে, যদি তুমি এটাকে হচ্ছে কাটো 5 দিয়ে হচ্ছে 10 টা কাটো, তাহলে 2, 5 দুগুণে 10। তো উপরে থাকতেছে হচ্ছে 20.5 আর নিচে থাকতেছে হচ্ছে 20। সো 20 কে হচ্ছে 20.5 দিয়ে কাটলে তোমার কত হয়, 1.025 হবে অ্যান্সার। তো দেখো অ্যান্সার হবে কি 1.025 মোলার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 1.025। আশা করি বুঝতে পারছো। ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমি হচ্ছে এখানে জাস্ট একটু মডিফিকেশন করলাম। তো এইভাবে করলে তোমাদের হচ্ছে সমস্যা হওয়ার কথা না। এটা কত সালে আসছে, 11-12তে। এইসব ম্যাথ বড়গুলো হচ্ছে 11-12তেই দিছে, কারণ ওই সময় হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যেত, যে কেউ হচ্ছে ক্যালকুলেটর দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতো। তোমরাও করতে পারবো, অত বেশি কঠিন কিছু না। দেখো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে যে কোনটিতে বেশি পরমাণু আছে, এটা কিভাবে করবো, যার মূল সংখ্যা বেশি হবে তার হচ্ছে বেশি পরমাণু থাকবে। এটা সিম্পল। দেখো প্রথমটাতে আছে, প্রথমটার মূল সংখ্যা n অফ হাইড্রোজেন বের করলে তোমার কত হয় 1.10, আর হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 2, ঠিক আছে, এত মোল। পরেরটাতে চিন্তা করো ক্রোমিয়ামের, ক্রোমিয়ামের ভর হচ্ছে 52, 14.7 তুমি যদি 52 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে মানে খুবই কম হবে। তারপরে হচ্ছে ধরো তোমার হিলিয়াম, হিলিয়ামটা যদি বের করতে হয় 2 রে হচ্ছে 4.006 এমন একটা ভর আছে, এত মোল। আর লাস্টে থাকতেছে নাইট্রোজেন, নাইট্রোজেনটা হচ্ছে 7/14, এটা হচ্ছে সরি 7/28, আর নাইট্রোজেন হচ্ছে ভর হচ্ছে 28। সো যদি তুমি সবগুলো কম্পারিজন করো তাহলে দেখবে যে হাইড্রোজেনের হচ্ছে মূল সংখ্যা বেশি হয়। তো হাইড্রোজেনের যেহেতু মূল সংখ্যা বেশি, তো এখানে হাইড্রোজেনের পরমাণুটাও কত বেশি হবে। তো কোনটিতে সবচেয়ে বেশি পরমাণু আছে এটা বের করার জন্য তোমার হচ্ছে তার মোল সংখ্যা দেখতে হবে, যার মোল যত বেশি তার হচ্ছে পরমাণুর সংখ্যা তত বেশি হবে। ওকে, আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে কি বলছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে। তো এটা কিভাবে বের করবো যে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে।
দেখো এইটা বের করার জন্য তুমি হচ্ছে কিভাবে করবো, প্রমাণ তাপমাত্রা ও চাপে। আমরা যদি আমাদের সূত্রটা লিখি PV = nRT, এখন প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন দখল করবে, মানে তোমার আয়তনটা বের করতে হবে। সো PV = কি জানো, W/mRT জানো না? এখন প্রমাণ তাপমাত্রা ও চাপে তুমি দেখবা প্রেসার স্থির, টেম্পারেচার স্থির, আর এর মান তো সবসময় স্থির থাকে। তো তোমার সম্পর্কটা দাঁড়াইতেছে যে V is proportional to W/m। ওকে, এখন আমাদের যেটা খেয়াল করতে হবে, W এর মানটাও কিন্তু ফিক্স করে দিছে 1 গ্রাম। সো V is proportional to 1/m। যার মলিকুলার মাস সবচেয়ে কম হবে সে সবচেয়ে বেশি আয়তন দখল করবে, এই সূত্র থেকে আমরা দেখতেছি। কারণ আমার W কিন্তু ফিক্স করা যে 1 গ্রাম, ঠিক আছে? কোন গ্যাসে 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, যার মলিকুলার মাস সবচেয়ে কম সে সবচেয়ে বেশি আয়তন দখল করবে, কারণ তার সাথে কি প্রপোর্শনালি সম্পর্ক। দেখো নাইট্রোজেনের ভর হচ্ছে 28, হাইড্রোজেনের ভর 2, অক্সিজেনের ভর হচ্ছে 32, আর্গনের ভর হচ্ছে 18 × 36 অ্যারাউন্ড। তো সবচেয়ে কম হচ্ছে ভর হাইড্রোজেনের, যেহেতু হাইড্রোজেনের ভর সবচেয়ে কম, তো হাইড্রোজেন সবচেয়ে বেশি আয়তন দখল করবে। আশা করি উত্তরটা বুঝতে পারছো। যার ভর সবচেয়ে কম, এই সূত্র থেকে আমরা দেখতেছি যার ভর সবচেয়ে কম সে সবচেয়ে বেশি আয়তন দখল করবে। তো আমাদের অ্যান্সার হবে হাইড্রোজেন, বি নাম্বারটা। ওকে, পরবর্তী এমসিকিউ। এখানে একটা রিঅ্যাকশন দিছে, দিয়া বলছে কে জারিত কে বিজারিত। রিঅ্যাকশনটা হচ্ছে এমন, KNO3 এখান থেকে হচ্ছে KNO2 আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়েছে। এখন দেখো কার হচ্ছে তোমার জারণ মান কত ছিল এটা একটু বের করতে হবে। এখানে দেখো অক্সিজেনের জারণ মান কত, নাইট্রোজেনের জারণ মান নরমালি আমরা জানি +5, ঠিক আছে, কারণ সে গ্রুপ 15 এ। অক্সিজেনের জারণ মান -2, যেহেতু তিনটা আছে তার মানে 3 × 6, আর পটাশিয়াম হইতে হবে 1, তার মানে হচ্ছে 6 6 মিলে গেল। তো নাইট্রোজেনের +5, পটাশিয়ামের +1। এখন এইখানে দেখো, এইখানে অক্সিজেনের মান যদি -2 দাও তাহলে হচ্ছে 4, ঠিক আছে। এখন নাইট্রোজেনের হচ্ছে জারণ মান কত, এখানে নাইট্রোজেনে কিন্তু 3 স্টেটের একটা জারণ মান আছে, আর এটা ধরো +1, তো +1 +3 আর হচ্ছে -4, এটা নিউট্রাল হইলো। তো এখানে পটাশিয়ামের জারণ মান +1, বাট নাইট্রোজেনের জারণ মান কত, +3। +5 থেকে তার জারণ মান কমে হচ্ছে +3 তে গেছে, যেহেতু জারণ মান কমছে তার মানে তার হচ্ছে বিজারণ ঘটছে। আর একটা লাইন মনে রাখবা, জারণ জারিত বিজারক, জারণ জারিত বিজারক। জারণ জারিত বিজারক। সো জার হচ্ছে, আর এটার উল্টাটা হচ্ছে বিজারণ বিজারিত জারক, এটাও লিখে দিই, বিজারণ বিজারিত জারক। সো যার জারণ ঘটবে সে জারিত হবে। এখন একটা জিনিস চিন্তা করো, আর যার বিজারণ ঘটবে সে বিজারিত হবে। যেহেতু নাইট্রোজেনের জারণ মান কমে গেছে তার মানে সে বিজারিত হয়েছে, মানে তার মানে তার মধ্যে কি বিজারণ হয়েছে, সো সে নিজে বিজারিত। সো নাইট্রোজেন হচ্ছে বিজারিত। দেখি কোন জায়গায় নাইট্রোজেন লেখা আছে, এই যে হ্যাঁ, নাইট্রোজেন হচ্ছে বিজারিত। আর অক্সিজেনের জারণ মান দেখো এখানে ছিল -2, এইখানে যখন যায় তখন মুক্ত অবস্থায় তার জারণ মান কিন্তু 0 হয়ে যায়। সো তার জারণ মান কিন্তু -2 থেকে দেখো 0 হয়েছে, তার মানে বৃদ্ধি পাইছে। সো জারণ তার মানে কি সে জারিত হয়েছে। সো জারিত হয়েছে অক্সিজেন আর বিজারিত হয়েছে নাইট্রোজেন। যেহেতু নাইট্রোজেনের জারণ মান কমছে তার মানে সে বিজারিত হয়েছে, যেহেতু অক্সিজেনের জারণ মান বৃদ্ধি পাইছে তার মানে সে জারিত হয়েছে। সো আমাদের উত্তর হবে এই যে বি নাম্বারটা, অক্সিজেন জারিত নাইট্রোজেন বিজারিত। বুঝতে পারছো আশা করি। ওকে, আমরা হচ্ছে পরবর্তী হচ্ছে কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা কি, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? তোমার এখান থেকে বের করতে হবে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। এটা আমি এর আগেও করাইছিলাম, এইটা শুধু জারণ বিজারণ বিক্রিয়া না, এটা জাস্ট প্রতিস্থাপন বিক্রিয়া। সোডিয়াম গেছে নাইট্রেট হয়ে গেছে, সিলভার গেছে ক্লোরিন হয়ে গেছে, এখানে কোনো জারণ বিজারণ বিক্রিয়া ঘটে নাই। বাকি সবগুলোতে জারণ মানের পরিবর্তন আছে। তো যেগুলোতে জারণ মানের পরিবর্তন হয় সেগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে জারণ মানের পরিবর্তন ঘটবে না সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো এখানে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা।
ওকে, পরবর্তী হচ্ছে কোশ্চেন যেটা আছে এটাতে চলে যাই। এই যে এটা, এখানে একটা ইকুয়েশন দিছে, দিয়ে হচ্ছে তোমার কতগুলো অপশন দিছে। দেখো ইকুয়েশনটা এমন, SnCl2 প্লাস হচ্ছে FeCl3, এখান থেকে তোমার হচ্ছে SnCl4 প্লাস হচ্ছে FeCl2 হয়েছে। ওকে, সো টিনের জারণ মান এখানে ছিল, আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি। দেখো স্টেনাসের জারণ মান এখানে ছিল +2, এখানে গেছে আর হচ্ছে +4 হয়েছে। তার মানে জারণ মান বৃদ্ধি পাইছে, আর জারণ মান বৃদ্ধি পাইলে সেটা হচ্ছে জারণ হয়, আর যার জারণ হয় সে হচ্ছে জারিত হয়। সো অক্সিডেশন ঘটছে কার? টিনের। সো টিন ইজ অক্সিডাইজ, যেহেতু তার অক্সিডেশন ঘটছে, সো টিন ইজ অক্সিডাইজড, টিন Sn অক্সিডাইজড। আর এখানে দেখো, আচ্ছা আমরা উত্তর পেয়ে গেলাম যে টিন হচ্ছে অক্সিডাইজ হয়েছে, বাকি কোনটাই সঠিক না। ক্লোরিন রিডাকশন হয় না, ক্লোরিনের জারণ মান সবসময় -1ই থাকছে। এখানেও ক্লোরিনের জারণ মান -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1ই থাকছে। সো ক্লোরিন নো চেঞ্জড, বাট অক্সিজেন হচ্ছে কি, সরি স্টেনাসটা হচ্ছে অক্সিডাইজড হয়েছে। তো এটার অ্যান্সার হবে তোমার এ নাম্বারটা। ওকে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে বলছে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। জারণ বিজারণ বিক্রিয়া নয় মানে হচ্ছে জারণ সংখ্যায় কোনো পরিবর্তন ঘটে নাই। কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয় আমরা এখান থেকে বের করব। ওকে, বলো তো এখানে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে জারণ মানের পরিবর্তন ঘটছে। দেখো এখানে জারণ মান 0 হয়ে গেছে, এখানে যেটা -2 ছিল। এইখানে কার্বনের জারণ মান 0 ছিল, এখানে গেছে আর কার্বনের জারণ মান হচ্ছে সরি এখানে যদি -2 হয়, এটা হচ্ছে +2 হয়ে গেছে। তো প্রত্যেকটাতে জারণ মান চেঞ্জ হচ্ছে, শুধু এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা দিই, ক্যালসিয়াম কার্বনেট, এটা তাপীয় বিয়োজন ঘটছে, বিয়োজন ঘটে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড যে হইলো, এইখানে জারণ মানের কোনো পরিবর্তন হয় না। কিভাবে? ক্যালসিয়ামের জারণ মান এখানে ছিল +2, এখানে আসলো +2 হয়েছে। অক্সিজেনের জারণ মান ছিল -2, এখানেও -2, এখানেও ক্যালসিয়াম মানে কার্বনের জারণ মান, সরি এখানে কার্বনের জারণ মান কত ছিল? এখানে কার্বনের জারণ মান ছিল হচ্ছে +4। কিভাবে? দেখো 3 দুগুণে 6, আর হচ্ছে এখানে দুইটা মিলে হচ্ছে 6 হয়। সো এখানে হচ্ছে টোটাল জারণ মান 0। এখানেও দেখো কার্বনের জারণ মান এখানে 4 +4, এখানে হচ্ছে অক্সিজেনের জারণ মান -2। সো আলটিমেটলি এই রিঅ্যাকশনটাতে হচ্ছে জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু জারণ মানের পরিবর্তন হয় নাই, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। যেখানে জারণ মানের পরিবর্তন ঘটবে না সেটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, বাকি সবগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, পরবর্তী এমসিকিউ। দেখো এখানে কি বলছে যে 0.125 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 500 মিলিলিটার দ্রবণকে 1 মোলার লঘু দ্রবণে পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে। এটা আসলে ওই যে লঘুকরণ V1S1 হচ্ছে V2S2, এটা বের করতে হবে। V1 এর মান কত দেওয়া আছে? এটা হচ্ছে V1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে তোমার S2। এখন তোমার V2 বের করতে হবে, V2 বের করে হচ্ছে কতটুকু পানি যোগ করতে হবে এটা বের করবে। V1 এর মান কত দেওয়া আছে? 500। S1 এর মান 0.125। V2 এর মান কত দেওয়া আছে? V2 জানি না। S2 এর মান 0.1। তো এটা যদি তুমি করো তাহলে কি হয়? এটা হচ্ছে V2 কি হচ্ছে 500 ইনটু 0.125, আর নিচে হচ্ছে 0.5, সরি 0.1, নিচে হচ্ছে 0.1। এটা ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে অ্যারাউন্ড 625 মিলিলিটার হয়। 625 মিলিলিটার তোমার দরকার, বাট তোমার পানি আছে মাত্র 500 মিলিলিটার। তার মানে তোমার অতিরিক্ত কতটুকু যোগ করতে হবে? সো অতিরিক্ত যোগ করতে হবে হচ্ছে 600 মাইনাস হচ্ছে 500 মিলিলিটার, সরি 625।
625 মাইনাস 500 মিলিলিটার, সো হচ্ছে 125 মিলিলিটার পানি হচ্ছে কি যোগ করতে হবে। সো আমাদের অ্যান্সার হবে যে এটা 125 মিলিলিটার। টাইট্রেশনের মেথড, এটা হচ্ছে না পারার কিছু না, খুবই ইজি একটা মেথড। ওকে, আমাদের পরবর্তী, এখানে একটা রিঅ্যাকশন দিছে, দিয়া বলছে যে উৎপাদ সমূহ কি কি হবে। এটা করতে হলে আমাদের পুরা বিক্রিয়াটা করতে হবে। কিভাবে দেখো, এখানে হচ্ছে K2Cr2O7 আছে, তো এইখানে আয়ন যেটা আছে Cr2O7 2 আমি দর্শক আয়ন দিয়ে প্রথমে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করি। FeSO4, তো এখানে শুধু তুমি Fe2+ টা নাও, Fe2+ টা নিবা। তারপরে হচ্ছে আর এখানে সালফিউরিক অ্যাসিড আছে, তো তার মানে হচ্ছে এটা তুমি অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা করাইছো। করাইলে তুমি হচ্ছে ফার্স্ট অফ অল, এটা হচ্ছে তোমার জারক, এটা হচ্ছে বিজারক। এখন এটা যদি করো, আমরা জানি কি জারক বা বিজারণ অর্ধ বিক্রিয়া। তো প্রথম হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া লেখো। বিজারণ অর্ধ বিক্রিয়া কি করবে, আয়রন হচ্ছে একটা ইলেকট্রন ছাইড়া দিয়ে হচ্ছে Fe3+ এ পরিণত হবে। আর জারণ অর্ধ বিক্রিয়াতে কি ঘটবে, জারণ অর্ধ বিক্রিয়া এই ক্ষেত্রে হচ্ছে এই যে Cr2O7 2 সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হচ্ছে সে 2Cr3+ এ পরিণত হবে, 3+ এ পরিণত হবে। ধর এটা 3+ আছে, আর যেহেতু 7টা পানি আছে, 7টা অক্সিজেন আছে, আমি 7 অনু পানি লিখে দিলাম। আর এইখানে হচ্ছে 14 হাইড্রোজেন লেখা লাগবে। ওকে, একটু ইজি ইজি হয়ে গেল, বাট হচ্ছে এটা তোমরা আগেও করছো। তো এইটা যদি তুমি টোটালি যোগ করো, তাহলে এই বিক্রিয়াতে উপরেরটাকে 6 দিয়ে গুণ দিয়ে দাও ইলেকট্রন সমতা করার জন্য। তো টোটাল বিক্রিয়াটা হচ্ছে 6Fe2+ প্লাস হচ্ছে Cr2O7 2 প্লাস হচ্ছে 14H+। ওকে, এখানে থাকতেছে 6Fe3+ প্লাস হচ্ছে 2Cr3+ আর প্লাস হচ্ছে 7H2O। এখন এই বিক্রিয়াতে তুমি যদি দর্শক আয়ন যোগ করো, তখন তোমার অ্যানসারটা হচ্ছে মানে ওই পাশে দর্শক আয়ন ধরো আমি যোগ করলাম, যোগ করলে তোমার আলটিমেটলি অ্যানসার হবে এই যে এটা। দেখো পানি আছে, তারপরে ক্রোমিয়াম সালফেট আছে, পটাশিয়াম সালফেট আছে, ফেরাস সালফেট আছে। তো দর্শক আয়ন যোগ করার ফলে হচ্ছে তোমার অ্যানসার হবে এটা। বাট আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হচ্ছে সমতা এটা। হিউজ পরিমাণ একটা ম্যাথ দিয়ে দিছে, দেওয়া উচিত হয় নাই। জাস্ট তোমার হচ্ছে প্র্যাকটিস করলে এই জিনিসটা হচ্ছে আয়ত্ত চলে আসবে যে দর্শক আয়নগুলো অ্যাড করার পরে হচ্ছে এটা কি হবে। দেখো এটা একটা জেনারেল সেন্সও আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কোনো না কোনো একটা মিসিং আছে, বাট এটার ক্ষেত্রে সবগুলো প্রোডাক্ট দেওয়া আছে, যে 3টা হচ্ছে রিঅ্যাকট্যান্ট ছিল আর প্রোডাক্ট উৎপন্ন হয়েছে 4টা। এভাবে মনে রাখতে পারো, যদিও এটা সবসময় খাটে না, বাট এটা হচ্ছে তোমার দর্শক আয়ন যোগ করে তোমার দেখতে হবে। পরীক্ষার হলে আসলে সময় থাকে কিনা এটা আমার সন্দেহ লাগে। তো আমার সাজেশন হচ্ছে তোমরা বইয়ের মধ্যে যতগুলো হচ্ছে আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, সবগুলো করে ফেলবা, তাহলে হচ্ছে তোমার সমস্যা হবে না। পরবর্তী এমসিকিউ, যে 10 লিটার মিথেন গ্যাস অণুর সংখ্যা কত প্রমাণ অবস্থায়। অণুর সংখ্যা বের করতে বলছে, খুবই ইজি একটা অঙ্ক। তো ধরো অণুর সংখ্যা N/Na = আমরা জানি কি VL/22.4। এখন তোমার হচ্ছে এই Nটা বের করতে হবে, অণুর সংখ্যা বের করতে হবে। সো N = হচ্ছে VL, লিটারে যত আয়তন দেওয়া থাকে এটা হচ্ছে VL। তো 10/22.4 আর এই Na গুণ হবে তার সাথে Na। তো এটা হচ্ছে 10/22.4 ইনটু হচ্ছে n এর মান 6.023 ইনটু 10⁻²�3। এইসব ম্যাথ হাতে করা আসলে পসিবল না। এটা কিভাবে দিছে আমি বুঝলাম না, বাট এটা হাতে করা কোনোভাবেই পসিবল না। তুমি হচ্ছে এটা ক্যালকুলেটর দিয়ে করা লাগবে। এটা করলে অ্যান্সার কত হয় কে জানে। যদি আমরা অ্যান্সারটা একটু দেখি তাহলে কত হয়। আচ্ছা হোয়াটএভার, একটা অ্যান্সার হবেই। অ্যান্সার আমি মোবাইল দিয়ে করার পরে হচ্ছে এটা হয়েছে। এটা তুমি হাতে করতে পারবা না, এটা হচ্ছে যেভাবে দেখ এই ধরনের মাঝে মাঝে কিছু অঙ্ক দিবে যেটা হচ্ছে তোমার স্কিপ করা লাগবে, কিছু করার নেই। এটা হচ্ছে যে 2017-18 ছিল, তখন হচ্ছে
ধরো 120টা এমসিকিউ আসতো টোটাল ঢাকা ইউনিভার্সিটিতে, তো দুই একটা এমসিকিউ এমন বিট ঘুটে দিয়ে দিত যেগুলো হচ্ছে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। তো বেটার আইডিয়া হচ্ছে তুমি ওই ক্যালকুলেশনটা হচ্ছে স্কিপ করবে, একটা এমসিকিউ স্কিপ করলে সমস্যা নেই। এটা লিখে দিই 2.689 ইন্টু 10⁻23। পরের হচ্ছে এমসিকিউ যে 5 লিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন। তো ডব্লিউ এর ভ্যালু দেওয়া আছে কত, না ডব্লিউ বের করতে হবে। তোমার ভি দেওয়া আছে হচ্ছে 5 লিটার, মানে হচ্ছে 5000 মিলিলিটার, আর এস দেওয়া আছে হচ্ছে 0.1 মোলার। আর সোডিয়াম কার্বনেট তো এটার মলিকুলার মাস হচ্ছে 106 মোলার, 106 গ্রাম। এখন এখান থেকে তোমার হচ্ছে ডব্লিউটা বের করতে হবে। ডব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস ইনটু এম ইনটু ভি বাই হচ্ছে 1000। এখন এস এর মান কত দেওয়া আছে দেখো 0.1, তারপর হচ্ছে এম এর মান দেওয়া আছে হচ্ছে 106, ভলিউম দেওয়া আছে হচ্ছে 5000, আর নিচে হচ্ছে তোমার 1000 দেওয়া আছে। 1000 দিয়ে 5000 এর কাটো 5, 0.5 দিয়ে 0.1 রে গুণ দাও তাহলে 0.5, আর হচ্ছে 106, 0.5 মানে হচ্ছে হাফ, আর হচ্ছে 106, 106 এর অর্ধেক করলে হয় 53 গ্রাম। তো এটা তোমার অ্যান্সার হবে যে বি নাম্বারটা 53 গ্রাম। এটা খুবই ইজি অঙ্ক দিছে, ভালো 16-17 সেশনে। সো এটা আসলে আশা করি পারবা যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000 দিয়ে হচ্ছে করে ফেলবা। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে কি বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছে, যোগ করলে যেটা থাকবে। প্রথম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথাটা চিন্তা করি। এখানে কি দেওয়া আছে, এখানে 10 মিলিলিটার, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার হচ্ছে 10 মিলিলিটার আর হচ্ছে 0.1 মোলার, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে 5 মিলিলিটার 0.1 মোলার। এই দুইটা দেওয়া আছে। দেখো দুইটার ঘনমাত্রায় কিন্তু এই যে 0.1 মোলার করে। সো যখন তুমি বিক্রিয়া করাবা তখন 5 মিলিলিটারের সাথে কিন্তু 5 মিলিলিটারের বিক্রিয়া করবে, যেহেতু দুইটা তুল্য সংখ্যাই হচ্ছে 1। তো 5 মিলিলিটারের সাথে 5 মিলিলিটার বিক্রিয়া করলে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ওটা বেশি থেকে যাবে দ্রবণে। নরমালি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা যদি তোমাদের করে দেখাই, HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যখন বিক্রিয়া করবে তখন হচ্ছে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন আর হচ্ছে পানি উৎপন্ন হবে। ওকে, এখন দেখো তোমার কিন্তু 5 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 5 মিলিলিটার ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে হচ্ছে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে তোমার এই লবণ তৈরি করবে আর হচ্ছে পানি তৈরি করবে। এক্সট্রা কিছু ক্লোরিন আয়ন থেকে যাবে, ঠিক আছে। তো এই দ্রবণে যখন তুমি বিক্রিয়া করবা, বিক্রিয়ার শেষে যদি অবশিষ্ট কোনো আয়ন থাকে তাহলে আয়নগুলো এইভাবে থাকবে, যে দুই নাম্বার যেখানে আছে। পানিতে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আছে, সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন আছে, আর হচ্ছে সোডিয়াম আয়ন আছে। তো এটা হবে তোমাদের অ্যান্সার। দেখো নরমালি এই বিক্রিয়াটা কিন্তু এভাবেই লিখবে, এই যে সোডিয়াম আর ক্লোরাইডটা আলাদা রাখবা, পানিটা হচ্ছে এইভাবে রাখবা। পরীক্ষার হলে কিন্তু আসলে সোডিয়াম ক্লোরাইড যে এইভাবে লেখা দিও না, সোডিয়াম ক্লোরাইড, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, এইভাবে থাকবে। সো এটা আবার বুঝো যে ঘনমাত্রা যেহেতু সেম আছে, সো 5 মিলিলিটারের সাথে 5 মিলিলিটার বিক্রিয়া করবে, বাট ক্লোরিন আয়নটা বেশি পরিমাণে থেকে যাবে, আর সোডিয়ামটা লবণ হিসেবে সোডিয়াম আয়ন হিসেবে থাকবে। আর পানির মধ্যে যেহেতু H+ আর OH- থাকে, সো এটা থাকবে। তো দেখো প্রত্যেকটা 3টা করে অপশন দেওয়া আছে, মানে 3টা করে আয়ন দেওয়া আছে, বাট এখানে সবগুলো আয়ন আছে। তো অ্যান্সার হবে এই ডি নাম্বারটা। পরবর্তীতে আসো। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কি হবে? সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কি হবে বলো? সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে সোডিয়াম ক্লোরাইডটা, দেখো আমি যদি লিখি সোডিয়াম ক্লোরাইড তার সাথে হচ্ছে পানি যোগ করো, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে, যে হচ্ছে সোডিয়াম আয়ন এটা হচ্ছে একুয়াস সলিউশনে থাকবে, আর ক্লোরাইড আয়ন এটাও একুয়াস সলিউশনে থাকবে। সো সোডিয়াম আর ক্লোরাইড এই দুটো একুয়াস সলিউশনে, এই বি নাম্বারটা অ্যান্সার হবে।
সোডিয়াম ক্লোরাইড কিন্তু লবণ ডিরেক্ট সোডিয়াম ক্লোরাইড হিসেবে থাকে না, দুইটা আলাদা আলাদা আয়ন হিসেবে থাকে, পরে ক্রিস্টাল ফর্ম করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়। এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। পরবর্তী হচ্ছে এমসিকিউ, যে বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? বিশুদ্ধ পানির ঘনমাত্রা আমরা জানি 55.5 লিটার। এটা কিভাবে? ধরো বিশুদ্ধ পানি 1 লিটার, এই যে 1000 গ্রাম পার লিটার, আর পানির হচ্ছে তোমার ভর হচ্ছে 18 গ্রাম পার হচ্ছে মোল। ওকে, এটা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে হচ্ছে 55.58 মোল পার লিটার হয়। তো এটা হচ্ছে বিশুদ্ধ পানির ঘনমাত্রা। ওকে, পরবর্তী এমসিকিউ, যে একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে মান করতে। এটা একটা সহজ সূত্র আছে, মিলিগ্রাম পার ডেসিলিটারে যখন তোমার বের করতে বলে তখন গ্লুকোজের ক্ষেত্রে জাস্ট 18 দিয়ে হচ্ছে মিলিমোল পার লিটারটা গুণ করে দিবা, 18 ইনটু 10 মিলি মোল পার লিটার। তো গ্লুকোজের ক্ষেত্রে শুধু এটা গুণ দিলে হচ্ছে 180, এই যে মিলিগ্রাম পার ডেসিলিটারে চলে যাবে অ্যান্সারটা। এই যে এটা ভেঙে ভেঙেও করা যায়, বাট ভেঙে ভেঙে করলে হচ্ছে স্টেপ ভুলও হইতে পারে মাঝে মাঝে তোমাদের। তো যদি মিলিমোল পার লিটারে দেওয়া থাকে, মিলিগ্রাম পার লিটারে নিতে হলে, সরি মিলিগ্রাম পার ডেসিলিটারে নিতে হলে তুমি ডিরেক্ট হচ্ছে 18 দিয়ে গুণ দিয়ে দিবে। পরবর্তী এমসিকিউ, নিচের কোনটা ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন? ডিসপ্রপোর্শনেট মানে হচ্ছে অসামঞ্জস্যকরণ, এটা আমি বাংলায় লিখে দিই, অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়া হচ্ছে একই সাথে জারণ বিজারণ ঘটে। লাস্ট একটা হলো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, কারণ ক্লোরিন এটার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, পরে হচ্ছে NaOCl প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি তৈরি করছে। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ মান -1, বাট এইখানে ক্লোরিনের জারণ মান হয় +1। কেন? কারণ অক্সিজেনের জারণ মান যদি হচ্ছে -2 হয়, এই -2 কে প্রশমিত করতে হলে সোডিয়ামের জারণ মান +1 হইতে হয়, আর সাথে সাথে ক্লোরিনের। সো +1 +1 +2 আর -2, তো প্রশমিত হয়ে গেল। দেখো, আর ক্লোরিনের জারণ মান শুরুতে ছিল 0 থেকে একবার হয়েছে +1, তার মানে তার জারণ হয়েছে, আরেকবার হয়েছে -1, তার মানে বিজারণ হয়েছে। একই মৌলে যেহেতু জারণ এবং বিজারণ ঘটছে, তার মানে এটা একটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। সো এই বিক্রিয়াগুলোর মধ্যে শুধু এই যে লাস্টেরটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট, মানে হচ্ছে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা হচ্ছে এবার পরবর্তী এমসিকিউ চলে যাব, যে কোনটি প্রশমন এনথালপি প্রকাশ করে? 12-13 সালে আসছে। প্রশমন এনথালপি কি? যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যদি 1 মোল পানি উৎপন্ন করে, তখন আমরা তাকে বলবো প্রশমন তাপ। অবশ্যই 1 মোল পানি উৎপন্ন করতে হবে প্রশমন তাপ বের করতে হলে। তো দেখো, তোমার এইখানে শুধুমাত্র এই যে এই বিক্রিয়াতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করছে, তখন 1 মোল পানি তৈরি হয়েছে। 1 মোল পানি তৈরি হইলেই শুধুমাত্র সে প্রশমন এনথালপি নির্দেশ করে। এখানে দেখো 2 মোল পানি উৎপন্ন হয়েছে, নট প্রশমন এনথালপি। এখানে 2 মোল, নট প্রশমন। প্রশমন এনথালপি হইতে হইলে 1 মোল পানি উৎপন্ন করতে হবে। যদি এই বিক্রিয়াগুলো প্রশমন এনথালপি বের করতে হয়, তাহলে 1 মোল প্রশমন তাপের মান হচ্ছে -53 57.3। তো 2 মোল যেহেতু, তার মানে হচ্ছে 144 কিছু হবে, একটা বা 114 হবে, এটা 114 হবে। বাট প্রশমন তাপ শুধুমাত্র 1 মোল পানিকে নির্দেশ করে। 1 মোল পানি উৎপন্ন হলে সেটাকে আমরা বলতে পারবো এটা একটা প্রশমন তাপ নির্দেশ করে। ওকে, পরবর্তী এমসিকিউ। ও আচ্ছা, একটু পর্যন্ত তোমাদের হচ্ছে আসছিল এর আগের বছর বা বিগত বছরগুলোতে এই দুইটা চ্যাপ্টার থেকে। আশা করি বুঝতে পারছো, কোনো ঝামেলা হবে না। সো তোমরা হচ্ছে বাসায় হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলভ করবা। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনের প্যাটার্নও সেম থাকে, বাট ভ্যালু চেঞ্জ করে বা হচ্ছে মানে কনসেপ্ট যদি তোমার ভালো থাকে তাহলে তুমি করতে পারবা। সো এই হচ্ছে তোমাদের দুইটা চ্যাপ্টার হচ্ছে কোশ্চেন ছিল, এমসিকিউ ছিল। সবাইকে ধন্যবাদ।